সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1411তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি শোনাবো রাজধানী ঢাকার ছেলে নেয়াজ হোসেনের জীবনের, মধ্যবিত্ত পরিবারের সন্তান নেয়াজের জীবনের চরম ভয়ঙ্কর রকম হৃদয় বিদারক এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে নিজের সুন্দরী মেয়েকে বিয়ে দেয় শ্বশুরের সঙ্গে। আপনি চিন্তা করতে পারেন যে কালো জাদু করে নিজের সুন্দরী মেয়েকে মা হয়ে কিভাবে শ্বশুরের কাছে বিয়ে দেয় এবং কেনই বা বিয়ে দেয়। এই গল্পটা শুনলে আপনি নিজেকে আজকের পর থেকে মানুষ পরিচয় দিতে লজ্জা করবে। এই সমস্ত মানুষগুলোর কারণেই আজকে মানব জাতি ধ্বংসের পথে। আজকে মানুষ মানুষকে বিশ্বাস করে না, মানুষ মানুষকে ভালোবাসে না এবং মানুষ মানুষের কাছ থেকে দূরে থাকে। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে রাজধানী ঢাকার ভাই নিয়াজকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিয়াজ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক ভাড়া বাসায় মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবা তেমন কোনো নামি দামি বড় ব্যবসায়ী না। আমাদের এলাকাতে মাছের বাজারে আমার বাবার একটা মাছের দোকান আছে। আমার বাবা মূলত একজন মাছ ব্যবসায়ী। আমার বড় বোনকেও একজন মাছ ব্যবসায়ীর কাছে বিয়ে দেওয়া হয়। শুনেছিলাম আমাদের পূর্বপুরুষ বা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহে। আমরা বহু বছর ধরে আমার বাবা ময়মনসিংহ থেকে জায়গা সম্পত্তি সব কিছু বিক্রি করে ঢাকায় চলে আসে এবং ঢাকায় এসে আমার বাবা ব্যবসা বাণিজ্য শুরু করে। একসময় শুনেছিলাম আমার বাবা নাকি ঢাকাতে একটা বাড়িও কিনে, মানে একটা জায়গা কিনে সেখানে বাড়িও বানায়। কিন্তু হঠাৎ করে আমার মা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। মায়ের চিকিৎসা করতে গিয়ে আমার বাবা আমি ছোটোবেলায় সে বাড়িটা বিক্রি করে দেয়, খুব কম দামে বিক্রি করে, যে বাড়ির দাম এখন কয়েক কোটি টাকা হবে। যদি আজ এই বাড়িটা থাকতো তাহলে হয়তো আমার এই গল্পটা আর হতো না। বাড়ি না থাকার কারণেই এমন একটা গল্প আমি আপনাকে শোনাচ্ছি। যাই হোক, ছোটোবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের মেধাবী একজন ছাত্র ছিলাম। আমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরেও আমরা 2 ভাই এবং ছোট আরেকটা বোন, দাদি সহ মা, এত বড় একটা সংসার আমার বাবা শুধুমাত্র মাছ বিক্রি করে চালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। দিনকে দিন আমার বাবা খুব টেনশনে পড়ে যাচ্ছিল। আসলে কি করা যায়, কোনোভাবেই বাবা বুঝতে পারতেছিল না যে এই মুহূর্তে সংসার কিভাবে চলবে। তারপরেও আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। কিছুটা বড় হবার পরে আমি যখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ পড়ি, সেই মুহূর্তে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি আমাদের এলাকায় 4, 5, 3-তে পড়া ছেলেমেয়েদেরকে পড়াতাম। আমি ক্লাস 8 এবং 9-এর বছরে আমি মূলত আমার পড়াশোনার খরচ আমি নিজে জোগাড় করে ফেলতাম। শুধু তাই নয়, আমি বিকেলবেলা চা বিক্রি করতাম, যেটা আমার আব্বা জানতো না। আমি আব্বার চোখ ফাঁকি দিয়েই মাকে বলে আমি ক্যান্টিনে করে চা নিয়ে চা বিক্রি করতাম। বাস্তবতার সাথে এক কঠিন ফাইট করে আমার শৈশবের দিনগুলো কাটে। এমন করতে করতেই মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং আমি একটা সময় এসএসসি পরীক্ষা দিই। আমার এসএসসি রেজাল্টও মাশাআল্লাহ খুব ভালোই হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি মাঝে মাঝে আব্বার মাছের দোকানে বসে মাছের দোকানও সামলাতাম, তার পাশাপাশি নিজে কলেজে পড়াশোনা করতাম। এছাড়া আমার পরিবারের সমস্ত রকমের আয়ের উৎস আমি হয়ে দাঁড়াই। এমন করতে করতে হঠাৎ করে আমার আব্বা একদিন আমাকে বলতেছে যে, নিয়াজ, তোরা একটা কথা বলতে ভুলে গেছিলাম। আব্বু বলবো কি না বুঝতেছি না, মানে আমি ভুলে গেছিলাম। আমি বললাম, কি ভুলে গেছো বলো। আব্বা বলো, একটা মহিলা আসছিল সবসময় আমার দোকান থেকে মাছ কিনে, তো এই মহিলা আমারে বললো যে সে তার মেয়েরে পড়াবে, মেয়ে এসএসসি পরীক্ষা দিবে। তো এখন আমারে বললো যে ভালো কোনো স্কুল মাস্টার, ভালো কোনো মাস্টার আছে কিনা তার মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য। তো আমি তো তোর কথা বললাম। তারপরে মেয়ের মা বললো, কিসে পড়ে? আমি বললাম, তুই কলেজে পড়িস। এখন মেয়ের মা বলতেছে, কলেজে পড়া একটা ছেলে ক্লাস 9-10-এর মেয়েকে পড়াইতে পারবে? আমি তো আর মেয়ের মায়ের কিছু বলি না। এখন তুই কি পারবি? যদি পড়াইতে পারিস তাহলে ওই মহিলা অনেক ভালো টাকা বেতন দিবে, তারা অনেক বড় লোক, তাদের নিজেদের অনেক বাড়ি আছে, জায়গা সম্পত্তি আছে, এক কথায় বলতে গেলে শিল্পপতি। আমি তখন বললাম যে, আব্বা, আমি তো 9-10-এর মেয়েকে পড়াইতে পারবো, এটা তো আমার জন্য কোনো বিষয় না। আমি যেহেতু কলেজে পড়ি, আমি 9-10 শেষ করেই তো কলেজে উঠছি, আমি পড়াইতে পারবো।
তুমি আমাকে সেই মেয়ের বাসার মানে সেই মহিলার বাসার অ্যাড্রেসটা দাও, আমি সেখানে যাব। তা আমার আব্বা বলল, মহিলা আমাকে লিখে দিয়ে গেছে কাগজে, দাঁড়া। আব্বা তখন ক্যাশ থেকে ওই কাগজটা বের করে আমাকে বলে যে ঠিক আছে তুই যা, গিয়ে দেখ যে মহিলার সাথে কথাবার্তা বলে তার মেয়েকে প্রাইভেট পড়িয়ে কিছু টাকা ইনকাম করা যায় কিনা। আব্বার ওই সুপ্রস্তাবে আমি তখন এর পরের দিনই বিকেলবেলা মহিলার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাসা থেকে মোটামুটি প্রায় খানিকটা দূরে মহিলার বাসা ছিল। এরপরে আমি মহিলার বাসায় গেলাম। যাওয়ার পরে তিনার দারোয়ানকে বললাম এই ঘটনা। দারোয়ান আমাকে ভিতরে ঢুকালো। মহিলা আমাকে দেখলো, দেখে বললো যে তুমি পারবা ক্লাস 9-10 মেয়ে পড়াইতে? তুমি তো মাত্র কলেজে পড়ো। আমি তো চাচ্ছিলাম যে অনার্সে পড়া কোনো ছেলে আমার মেয়ের জন্য আমি আনবো। আমি বললাম যে ম্যাডাম আমি পড়াইতে পারবো, এবং আপনি যদি বিশ্বাস না করেন আপনার মেয়েকে বলেন আমি তাকে পড়াইতে পারি কিনা, সে আমাকে গণিত বা কোনো সাবজেক্টের বিষয় দিলে দেখেন আমি এটা পড়তে পারি কিনা বা করাইতে পারি কিনা। উনি বলেন না, তোমার বাবার মুখে তোমার অনেক সুনাম শুনেছি, তুমি সেই এলাকাতে অনেক ভালো একজন মানে মাস্টার, তুমি এখানকার ছোটোবেলা থেকে তুমি 8-9 বয়স থেকেই তুমি হচ্ছে মানে স্টুডেন্ট পড়াও, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যদি পড়াইতে পারো তাহলে তো ভালোই। তো তুমি কি আজকে থেকে পড়াবা? আমি বললাম আপনি যদি বলেন আজকে থেকে তাহলে আজকে থেকেই। উনি তখন ভিতরে গেল। ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে বলে যে তোমার নাম কি? আমি বললাম নিয়াজ। বলে নিয়াজ, তুমি আজকে না, তুমি কালকে মাগরিবের পরে আইসো। পরে আমি বললাম যে দেখেন মাগরিবের পরে আমি আমাদের এলাকার একটা বেস পড়াই, একটা বেস আছে প্রায় 8-9 জনের মতো, ওই বেসটা পড়াই। মহিলা আমাকে বলতে আছে ওই বেস পড়িয়ে তুমি কয় টাকা পাও? আমি বললাম যে যাই পাই ওই বেসটা ওই সময় আসে। উনি বলে ওই বেসটাকে তুমি অন্য সময় পড়াও, মাগরিবের সময় তুমি আমার মেয়েরে পড়াও, আমি তোমার এত টাকা বেতন দিব। মানে ওনার টাকার অ্যামাউন্ট শুনে আমি পাগল হয়ে গেছি। মানে এত টাকা, একটা ভালো চাকরি করলেও মানুষ বেতন পায় না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যদি এত টাকাই দেন আমি তাহলে ওই বেসটাকে সকালে পড়াবো, আমি আপনার মেয়েরই বিকেলে এসে পড়াবো। তো ওই মহিলার বাসা নাস্তা পানি করে বের হয়ে আমি তখন আমার ওই স্টুডেন্টদের বাসায় যেতে শুরু করলাম। সবার বাসায় গেছি, যে বললাম যে তোমরা কালকে থেকে মাগরিবের পরে না, তোমরা সকালবেলা আসবা, মাগরিবের পর আমার অন্য কাজ আছে, আমি সময় দিতে পারবো না। এরপর থেকে সকাল 7টা বাজে আমার স্টুডেন্টগুলো আসতো, আমি একটা বেস ওই সময় আমার বাসায় পড়াইতাম। যাই হোক ওদেরকে পড়াইতাম এবং ওরা পড়াশোনা করে চলে যায়। রাতের বেলা আমি তখন এই প্রথম ম্যাডামের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ম্যাডাম আমাকে একটা রুম দেয়, বললো ওই রুমে যেয়ে বসো, আমার মেয়ে আসতেছে। রুমের মধ্যে যেয়ে বসলাম, ওনার মেয়ে আসলো। মেয়েটা হ্যাংলা ছিল এবং যথেষ্ট লম্বা সুন্দরী ছিল। মেধা কেমন তা জানি না, প্রথম থেকে এরকমটাই মনে হলো। পরে এসে বসলো, বসে আমাকে বলতেছে যে স্যার আমার এই সাবজেক্টগুলোতে সমস্যা আছে। আমি সাবজেক্টগুলো তাকে পড়াচ্ছি এবং বিশ্বাস করেন মেয়েটা খুবই ফ্রেন্ডলি ছিল। আমার তো অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্টদেরকে পড়াই, তবে এই মেয়েটা ভীষণ রকমের ভালো ছিল। ধরেন একটা সাবজেক্ট আমি একবার পড়াইলে ওইটা দ্বিতীয়বার পড়ানো লাগতো না, খুবই ভালো মেধা ছিল মেয়েটার। তো এমন করে আমি মেয়েটাকে পড়াইতাম, তার বাসায় যাইতাম, তারে পড়াইতাম, এবং তার মা ভীষণ রকমের ভালো ছিল, নাস্তা পানি খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাকে সব কিছু দিত। খুবই ভালো একটা মেয়ে ছিল, ভালো একটা ফ্যামিলিও ছিল। এই করেই তখন দিন রাতগুলো কাটতেছে এবং এরকম হতে হতে একটা পর্যায়ে মেয়ের ফ্যামিলির সাথে আমি তখন খুব মানে আত্মীয়ভাবে মিশে যাই। মেয়ের মা আমাকে নিয়ে মাঝে মাঝে বাজারে যায়, আমাকে নিয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে যায়, এবং আমাকে মাঝে মাঝে মেয়েকে দিয়ে স্কুলে পাঠায়। তো দেখলাম যে এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওদের অনেক মানে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব নাই। মেয়েটা তখন এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষার কিছুদিন আগ থেকেই তার তো পড়াশোনার চাপ বেড়ে গেছে। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি, সত্যি কথা বলতে কি আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে এমন একটা সুন্দর মেয়ে যদি আমি বিয়ে করতে পারতাম, এমন একটা সুন্দরী মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো, এমন একটা মিষ্টি মেয়ে যদি আমার বউ হতো। সবসময় মনকে বুঝাইতাম, কারণ মেয়েটা খুবই ভালো ছিল, খুবই ভালো, একদম ভালো। তো আমি চিন্তা করলাম যে এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম। কিন্তু ব্রাহ্মণ হয়ে তো আর আকাশের চাঁদে হাত দেওয়া যাবে না। এই মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভীষণ রিচ, তারা অনেক টাকা পয়সা মালিক, মেয়ের বাপ চাচা সবাই অনেক পয়সাওয়ালা, কিন্তু এটা তো আর সম্ভব না। তো যাই হোক, এর এসএসসি পরীক্ষার কিছুদিন আগ মুহূর্তে মেয়েটা জানি কেমন করে একটু গম্ভীর হয়ে যায়, ঠিকমতো পড়াশোনায় মনোযোগ নেই, সারাদিনই জানি কেমন কান্না করে। ওর নাম ছিল আলো। মনে হচ্ছিল যেন আলোর প্রদীপটা বারবার নিভে যাচ্ছিল। আমি প্রদীপটা জ্বালানোর চেষ্টা করি, কিন্তু প্রদীপটা নিভে যায় কোনো এক জড়ো বাতাসে। এখন সেই জড়ো বাতাসটা কি সেটা তো আমি জানি না। দেন আমি তখন আলোকে জিজ্ঞেস করি, আলো তোমার কি কোনো সমস্যা আছে? এই যে তুমি পড়তেছো বা আমি তোমাকে পড়াচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে তোমার? তুই কি কোনো সাবজেক্ট বুঝো না? আমাকে বলে না স্যার, আমি সব সাবজেক্টই বুঝি এবং আমার খুব ভালো লাগে, আপনি খুব হেল্পফুল একজন টিচার। আমি তখন বললাম তাহলে আমি খেয়াল করে দেখতেছি যে তুমি কেমন যেন একটু অন্য মনস্ক হয়ে থাকো, সারাক্ষণ কেমন যেন একটু অন্য মনস্ক, পড়াশোনার প্রতি খুব বেশি একটা মনোযোগ আছে বলে আমার তো মনে হয় না, এমনটা কেন? পরে বলতেছে স্যার কি বলবো, আমার ভাল লাগতেছে না। এমন করে সে প্রায় প্রতিদিনই কান্না করতো। তারপর কেন কান্না করতো এটা তো আর আমি জানতাম না, আমি তারা পড়াইতাম।
এমন করতে করতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে তার মায়ের একটু বিষয়টা জানায়, যেহেতু মেয়েটা আমাকে খোলাখুলিভাবে বলে না, তার মাকে একটু বলি যে কেন আপনার মেয়ে এরকমভাবে গম্ভীর হয়ে থাকে, কান্নাকাটি করে, ঠিকমতো পড়াশোনা করে না, একটু ওর মায়ের কাছ থেকে জানি। দেন এরপরে ওর মাকে আমি একদিন জিজ্ঞেস করলাম, আমি বললাম আন্টি কিছু মনে করবেন না, আমি তো আলোরে পড়াই এবং আলোর সামনে এসএসসি পরীক্ষা, তো এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আলোকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, আলোর সারাক্ষণই কেমন জানি একটা কান্না কান্না ভাব করে থাকে, ঠিকমতো আমার সাথে কথা বলে না, এবং পড়াইলেও পড়াও ঠিকমতো মুখস্থ করে আসে না, মানে অলওয়েজ একটা সেড মোড়ে থাকে। কি হয়েছে বলেন তো? এরপরে আমি ওই সোফার মধ্যে বসে আছি, উনি তখন আলোকে ডাকলো, ডেকে মানে এটা জিজ্ঞেস করলো না যে তোর কি হয়েছে, মানে এটা বললো না যে তোর কি হয়েছে, কেন কান্না করিস তোর স্যারের সামনে গিয়ে, এটা না বলে মেয়েটাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে এবং খুব খারাপ ব্যবহার করতেছে, যা আমার নিজের কাছেও খারাপ লাগছে। কারণ মেয়েটা মেধাবী ছিল, ও যে খারাপ স্টুডেন্ট ছিল তা কিন্তু না। আমি তখন ওনারে বললাম যে ম্যাডাম আপনি শুধু শুধু ওর সাথে বকাবাধ্য করতেছেন। তখন আমি বললাম মনে হয় আমারই ভুল হয়েছে, আপনাকে বিষয়টা জানানো মনে হয় আমার ঠিক হয়নি। পরে আমাকে বলে না স্যার তুমি জানাইছো ভালোই হয়েছে, ও যদি এসএসসি পাস না করে ওরে আমি কী যে করবো বলে বুঝাতে পারবো না। কথা বলার পরে তো মেয়ে তখন চলে গেল, মেয়ের মা বললো তুমি নাস্তা পানি করে চলে যাও। নাস্তা পানি করে চলে আসলাম। সারাটা রাত না ভাই আমি ঘুমাইতে পারিনি, মানে দুটো চোখের পাতাকে এক করতে পারিনি। এই মেয়েটা আমাকে এত ভালোবাসে বা আমাকে এত ভালো জানে, আমার সাথে এত ভালো একটা সম্পর্ক, অথচ তার মায়ের কাছে বিচার দিয়ে তাকে মায়ের খাওয়াইলাম, তার মা তার শরীরে হাত দিল। বিষয়টা আমার কাছে আসলে একটুও ভালো লাগে নাই, খুবই খারাপ লাগছে। পরে চিন্তা করলাম যে দূর ছাই, আমি না এই কাজটা একদমই ভালো করি নাই, এটা আমি চরম খারাপ একটা কাজ করছি। আমার কারণে মেয়েটার মন এরকম খারাপ হয়ে গেল, মেয়েটার মা মেয়েটার গায়ে হাত তুললো, না এই কাজটা মনে হয় আমার ভালো হয়নি আর কি। তো এর পরের দিন আমি তাকে আবার পড়াইতে গেলাম, ও তখন আসছে, আসার পরে ও পড়তেছে। আমি তখন বললাম আলো আমি সরি। পরে কিছু বলতেছে না। পরে আমি বললাম যে আলো তুমি আমার উপর রাগ করো না, আমি আসলে তোমার মাকে ওভাবে বলতে চাইনি। আমি ভাবছিলাম যে তোমার মা হয়তো তোমার উপরে কোনো একটা প্রেশার ক্রিয়েট করতেছে কোনো একটা বিষয়ে, তোমার যেহেতু সামনে পরীক্ষা, তোমার মা যাতে তোমাকে একটু ফ্রি রাখে আর তোমাকে যাতে একটু ভালোভাবে পড়াশোনা করতে দেয়, আমি এই জন্যই তোমার আম্মুর সাথে কথা বলেছিলাম। বিশ্বাস করো আমার অন্য কোনো চিন্তাভাবনা ছিল না। আর তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমার উপরে তুমি রাগ রাখো না। ও আমারে বলতেছে স্যার আপনি এগুলো কী বলেন, আমি আপনার উপরে রাগ করতে যাব কেন? আপনি যেটা করেছেন নিতান্তই ভালো করেছেন, আপনি খারাপ কিছু করেন নাই, আপনি ভালোই করছেন। আমি কি করব বলেন? এটা আমার ভাগ্য খারাপ। আমি তো আর আমার আপন বাবাকে দেখি নাই, আজ আমার আপন বাবা বেঁচে থাকলে হয়তো এমনটা হতো না। এই প্রথমে একটা ধাক্কা আমি খেলাম। আমি তখন বললাম আলো কি বললা, তুমি তোমার আপন বাবাকে দেখো নাই? এইটা কার বাড়ি? বলে আমার আব্বুর বাড়ি, তবে উনি আমার আপন বাবা না। আমি তখন বললাম আলো আমাকে কি বলা যায় যে তোমার আপন বাবাকে? বলে না স্যার আমি আপনাকে কিছু বলতে চাই না, কারণ আপনাকে কিছু বললেই তো আপনি এখান থেকে গিয়ে আমার আম্মাকে বলে দিবেন। আমি তখন বললাম আলো আমি তোমাকে সরি বলেছি এবং বলেছি যে এরপর থেকে আমি আর কোনোদিন তোমার আম্মাকে কোনো কিছু বলবো না তোমার বিষয়ে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এবং অ্যাটলিস্ট আমাকে একটু বলো যে কি হয়েছে, কেন তুমি এরকম সেট মোডে থাকো এবং কেনই বা তুমি বলতেছো যে এটা তোমার আপন বাবার বাড়ি না। ও আমাকে বললে হ্যাঁ আমার মা তো আমাকে ছোটোবেলা থেকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার বাবা একটু গরিব ছিল, টাকা পয়সা বেশি একটা ছিল না। আমার আব্বা গরিব মানুষ ছিল, আমার আম্মা সে গরিব বাবার সংসার করবে না, পরকীয়ায় লিপ্ত হয় আমার এই সৎ বাবার সাথে, এবং পরকীয়ায় লিপ্ত হয়ে একটা সময় রাতের আঁধারে আমাকে নিয়ে আমার বাবার ঘর থেকে চলে আসে, এসে আমার এই বাবাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমার মা এই সংসারে আমাকে নিয়ে রাখে। আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বা বেশ কয়েকবার আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সব শেষ আমার মা আমার বাবার নামে মামলা দায়ের করে, মিথ্যা মামলা দিয়ে আমার আব্বাকে বহু বছর জেল খাটায়। ঠিক আজ আমি জানি না আমার বাবা বেঁচে আছে নাকি মরে গেছে। আমি তখন বললাম তার মানে কি এই জন্যই তোমার মন খারাপ? তুমি কি এই জন্যই সবসময় সেট মোডে থাকো? আমাকে বলেন না আমি ঠিক এই জন্যই সেট মোডে থাকি না, তবে সেটার একটা বিশাল কারণ আছে মন খারাপ হওয়ার। সেই কারণটা আসলে স্যার আপনার কাছে উল্লেখ করতে চাই না। আমি তখন বললাম আলো তুমি এখনও আমার কাছে লুকাইতেছো, তুমি এখনও আমাকে তোমার প্রতিদ্বন্দ্বী ভাবতেছো। আলো বিশ্বাস করো আমি আসলেই তোমার প্রতিদ্বন্দ্বী না, আমি তোমার হেল্প করার জন্য আসছি, তোমার ক্ষতি করার জন্য আসি নাই। তুমি প্লিজ আমাকে বলো যে আসলে কি হয়েছে, কেন তুমি আমার কাছে কথা লুকাচ্ছ বা কেন কান্না করো? বলে স্যার আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন ছাত্রী হিসাবে, তো আমি বলতে পারি একটা শর্ত আছে। আমি বললাম ঠিক আছে বলো কি শর্ত? ও বলে আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন যে আমি আপনাকে এটা বললে আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আমি তখন বললাম ও আচ্ছা তার মানে তুমি আমাকে এখনও বিশ্বাস করতে পারোনি। আচ্ছা ঠিক আছে এই দেখো আমি আমার মাথায় হাত দিয়ে শপথ করে বলতেছি আজকের পর থেকে তোমার এই কথাটা আমি কখনোই কারোর সাথে শেয়ার করবো না, কখনোই কাউকে বলবো না। ও বলে না আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন, আপনার মাথায় না।
আমার তখন কেন জানি মনে হলো ও মনে হয় আমার থেকেও বেশি ওকে ভালোবাসি, ও এটা বুঝতে পেরেছে। তাই আমি ওর মাথায় হাত দিয়ে বললাম যে ঠিক আছে আলো, আমি বিষয়টা শেয়ার করবো না কারোর সাথেই, তোমার প্রবলেম হয় এমন কোনো কাজ আমি করবো না, তুমি বলো। এরপরও আমাকে যেটা বললো সেটা শোনার জন্য আমি রীতিমতো প্রস্তুত ছিলাম না। ও আমাকে বলতেছে আমার মা আমার দাদার কাছে আমাকে বিয়ে দিতে চায়। আমি শুনে অবাক। আমি বললাম মানি, এটা কি বলতেছে? বলে শুধু তাই নয়, যখন থেকে আমি একটু বড় হই, মানে আমার একটু বয়স হয়, ছোটোবেলায় তো অতটা বুঝতাম না, দাদার কোলে যাইতাম, দাদা আমার আদর করতো, ভালোবাসতো, মনে করতাম উনিই আমার দাদা এবং ওনার সাথে ওভাবেই থাকতাম। বাট আস্তে আস্তে করে যখন বড় হচ্ছিলাম, একটা পর্যায়ে দাদার ইঙ্গিতগুলো আমার কাছে ভালো লাগতেছিল না। আমার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করা এবং বাজেভাবে স্পর্শ করা, একটা পর্যায়ে বুঝতে পারলাম যে উনি আসলে আমার সাথে খারাপ কিছু করারই চিন্তাভাবনা আছে। খুব ছোট বয়সে আমি তখন ওনার কাছ থেকে দূরে থাকতাম, ওনার সামনে পড়তাম না, ওনার সাথে বেশি একটা কথা বলতাম না। ওনাকে এক পথে দেখলে আমি অন্য পথে হাঁটতাম, উনি বাসায় আসলে আমি ঘরের দরজা বন্ধ করে বসে থাকতাম। এই অবস্থার মধ্যে তখন আমার দিন রাতগুলো কাটতেছে। বাট হঠাৎ করে আমার মা আমাকে সে এমন একটা প্রস্তাব দিল, যা শোনার পরে আমার মাথায় গোটা আসমানটা ভেঙে পড়লো। আমি বললাম কী প্রস্তাব দিল? বলে প্রস্তাব দিল এইটা যে আমার দাদা নাকি বিয়ে করতে চায়। আমার দাদার এখনও উনি মোটামুটি ইয়াং, উনি বিয়ে করবে, উনি এরকম চিন্তা করতেছে, তো বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে। তো এখন আমার বাবা নাকি, আমার সৎ বাবা নাকি আমার মাকে বললো একটা কাজ করো, আলোর সাথে তো আমার বাবার কোনো ব্লাডের সম্পর্ক নেই এবং বাবাও মনে হয় আলোকে পছন্দ করে, আমরা আলোকে আমার বাবার কাছে বিয়ে দিই। এবং আমার মাও তখন সেই লোভে পড়ে আমাকে এসে বলল যে দেখ, কোথাকার কোন লোকের সাথে তোর বিয়ে হবে, তুই তো জীবনে কিছুই পাবি না, সবসময় তো সব কিছু হারাবি। একটা কাজ কর, তুই এই লোকটাকে বিয়ে করে ফেল। লোকটা বুড়ো হলেও তুই তাকে বিয়ে করার পরে তার তো আরও ছেলে মেয়ে আছে, তারা কেউ জানবে না, আমি গোপনেই লোকটার কাছে তোকে বিয়ে দিব এবং বিয়ে দিলে পরে তুই এই সম্পত্তির মালিক হয়ে যাবে। তোর বাবা যতটুকু মালিক, তুইও ঠিক ততটুকুই মালিক হবে। তোর পুপুরা যতটুকু মালিক হবে, তুই তার মতোই মালিক হবে। আর যদি বুড়ার কাছ থেকে কোনো একটা সন্তান নেওয়া যায় তাহলে তো কথাই নেই, তুই প্রস্তাবে রাজি হয়ে যা। আমি ওর কথাগুলো শুনতেছি আর ওর মুখের দিকে তাকিয়ে আসছে, ওর চোখের পানিগুলো টপ টপ করে বইয়ের পৃষ্ঠার মধ্যে পড়তেছে। আমি তখন বললাম তারপর? ও আমাকে বলে বিশ্বাস করেন স্যার, যে মানুষটা আমাকে কোলে নিয়েছে, ল্যাংটাকাল আমাকে কোলে নিয়েছে, আমাকে আদর করেছে, সেই মানুষটাকে আমি বিয়ে করব কোন দিক থেকে বলেন তো? আমি ওর কথাটা শুনে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছি, হায় রে নিয়তি, তুমি এতটাই নির্মম। টাকার জন্য মা কীভাবে এমন কাজ করতে পারে, এটা কখনোই আমার মাথায় আসতেছিল না। আমি আলোর কথাগুলো শুনতে শুনতে আলোর রাজ্যে মনে হয় হারিয়ে যাচ্ছিলাম। আমি তখন আলোকে বললাম, আচ্ছা আলো, এই বিষয়টা তো তোমার পুপু বা তোমার কাকা তারা তো কেউ জানে না, এটা তো গোপনে তোমার বাবা আর তোমার মা মিলে করতেছে। তুমি একটা কাজ করলে হয় না যে তুমি বিষয়টা তোমার ফুফুকে অথবা তোমার কাকাদেরকে জানিয়ে দাও, এরপরে তো তারা আর এটা করতে পারবে না। ও আমাকে বলে আপনি কি কিছু বলেছিলাম? আমি বললাম না, বলো নাই তো। বলে আপনি শুধু আমার মাকে কি বলছেন আমি একটু কান্না করি, এবং এইটা জানার পরে আমার মা আপনার সামনে আমার সাথে কী ব্যবহারটা করছে, আমি যদি কোনোদিন কাকারে বা ফুফুর এগুলা বলি, যদি আমার মা জানতে পারে আমাকে দুই টুকরো করে ফেলবে, আমাকে মেরে গাঙ্গে বাসাই দিবে। আমার মা আমাকে মারতে এক বিন্দু পরিমাণেরও কোনো কিছু চিন্তা করবে না। যদিও ওর আরেকটা সৎ বোন আর সৎ ভাই আছে, মানে ওর মা এরপরে যে লোকের কাছে বিয়ে বসে সেখানে তার একটা বোন এবং তার একটা ভাই হয়। তো আমি তখন বললাম যে আলো, আমার না সত্যি তোমার কথা শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল। আমি পৃথিবীতে এরকম গল্পগুলো বিশেষ করে সৎ মায়ের ক্ষেত্রে শুনেছিলাম যে সৎ মায়েরা এরকম করে, কিন্তু যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এবং তোমাকে লালন পালন করেছে, নিজের বুকের দুধ খাইয়ে তোমাকে বড় করেছে, এত কষ্ট যে মা তোমাকে নিয়ে করলো, সেই মা কিভাবে পারলো এরকম একটা কাজ করতে? তার বিবেক কি একটা বারের জন্য বাধা দিল না? আলো তখন আমাকে বলতেছে, মাঝে মাঝে আমি চিন্তা করে কি জানেন স্যার, সত্যি কি উনি আমার মা? আমার মাঝে মাঝে কেন জানি মনে হয়েছে না উনি আমার মা না। এরপরেও আমি বাস্তবতার সাথে যুদ্ধ করে যাচ্ছি। জানি না স্যার আমার ভাগ্যে কী আছে, তবে যদি সত্যি ওই বুড়িয়া বেটাকে আমার বিয়ে করতে হয় তবে আমি আত্মহত্যা করে মারা যাব। আমি মুহূর্তের মুখটা চেপে ধরলাম, ধরে বললাম, আলো এমন কথা বইল না, আত্মহত্যা করার মতো মহাপাপ দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই দুনিয়াতে মানুষ যতটা বিপদে পড়ে বুঝতে হবে আল্লাহ তাকে পরীক্ষা করে। আল্লাহ এটা দিয়ে তোমাকে পরীক্ষা করতেছে যে তুমি ইমানি পরীক্ষায় আসো, এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতেই হবে। তুমি ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো, নামাজ পড়ো এবং তিনিই সব কিছু ঠিক করে দিবে। এমন করে আমি তাকে পড়াচ্ছিলাম, কিন্তু বিশ্বাস করেন ভাই, এরপর থেকে না আমি একটা রাতও ঠিকমতো ঘুমাইতে পারি না। বারবার মেয়েটার কথা মনে হয়েছে, হাইরে এই মেয়েটা এত বড় একটা বিপদে পড়ে গেল, তার ডাইনে বামে সামনে পিছে কেউ নাই। এই মেয়েটা আসলে তার কি হবে যদি এই বুইরা বেড়ার সাথে ওর বিয়ে হয়? ওর দাদাকে আমি দেখলাম লম্বা, মানে ফর্সা, একেবারে পাকিস্তানিদের মতো বডি, এইরকম একটা লোকের সাথে এই মেয়েটা এটা কিভাবে যায়?
মানে একবার চিন্তা করি আমি কিছু একটা যদি করতে পারতাম আলোর জন্য। আমি তো হতদরিদ্র গরিব মাছ বিক্রেতার সন্তান, আমার তো তার জন্য তেমন কিছু করাই সম্ভব নয়, আমি তো কিছু করতে পারবো না। এরপরেও মনের ভিতরে বারবার জাগতেছিল যদি আলোর জন্য কিছু একটা করার সুযোগ আমি পাইতাম, এই অন্ধকার রাজ্য থেকে আমি যদি আলোকে আলোর রাজ্যে ফিরিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই স্বপ্নগুলো তখন দেখি এবং প্রতিদিন যাই। এরপর আর তারে কি পড়াবো বলেন? এরপর থেকে গিয়ে তারে পড়ানো যায়? ও আমাকে বলে আজকে আমার ঘরে উনি আইসা দরজা ধাক্কাইছে, জানালা ধাক্কাইছে খোলার জন্য। আমার মা বলে দরজা খোল, আমি দরজা খুলি না। উনি আমার ঘরে আসলাম, ওনার হাতে পায়ে কামড় দিই, চিৎকার করি এবং এরপর উনি ঘর থেকে বেরিয়ে যায়। খুব কষ্টে আছি স্যার, কারো কাছে বলতে পারি না। এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। তখন ওর সামনে পরীক্ষা। আমি বললাম আলো, তুমি যে অবস্থার মধ্যে আছো এটা দিয়ে তুমি কি পরীক্ষা দিবা? আমাকে বলে আমার পড়াশোনা তো নামমাত্র, আমার মা আপনাকে যে আমার বাসায় আনছে আপনার পড়াশোনা করাবে এইটা সেটা জাস্ট আমার পুপুদেরকে আমার আঙ্কেলদেরকে দেখানোর জন্য যে না উনি আমার প্রতি খুব অ্যাক্টিভ। আসলে গেলে মিথ্যা কথা। তাই আমি বললাম তোমার যদি বুইরা লোকটার সাথে ওনার নাম আলম খান, আলম খানের সাথে তোমার বিয়ে হলে তুমি থাকবা কোথায়? ও আমাকে বলে মা বলছিল যে গোপনে কোথাও একটা বাসা ভাড়া করে দিবে, মাও মাঝে মাঝে সেখানে গিয়ে থাকবে, বাবাও থাকবে এবং আমার যে দাদা ভাই আছে উনিও মাঝে মাঝে আসবে। আমি তখন খুব অবাক হয়ে গেলাম। এভাবে কয়টা দিন কাটার পরে আলো একদিন হঠাৎ করে আমার একটা প্রস্তাব দিল। বিশ্বাস করেন, প্রস্তাবটা শুনে মনে হয় আমি একটা আশার পথ খুঁজে পেয়েছি। আলো আমাকে বলতেছে স্যার আমি একটা ছেলেকে ভালোবাসি, স্কুলে পড়াশোনা করি, ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, আমরা একই ক্লাসে পড়ি। কিন্তু স্যার ও না এখন অতটা এস্টাবলিশ না, ও মাত্র পড়াশোনা করতেছে, ওর অতটা টাকা পয়সা নাই, ও তো অতটা বড় লোকের ছেলেও না, কিছুটা মধ্যবিত্ত। স্যার আপনি কি আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবেন, বা ওকে কি আপনি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? যদি করে দেন আমি বাসা থেকে পালায়া যাব, বাসা থেকে পালিয়ে আমি ওর সাথে সংসার করব, যদি ওকে বা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন। আমি তখন বললাম আরে আলো তুমি কি পাগল হয়ে গেলা? তোমার বাবার যেই সয় সম্পত্তি টাকা পয়সা, তোমাদের ঘরেই তো লাখ লাখ টাকা অর্থ সম্পদ পড়ে আছে, তুমি তো এগুলোই কিছু একটা নিয়ে পালায় যেতে পারো। আমাকে বলে যে না আপনি হয়তো জানেন না, আমাদের ঘরের সব কিছুই লক করা থাকে, আমার মা খুব কঠিনভাবে পাহারা দেয়। আমি যদি নিজেও কখনো বাসা থেকে বের হই, দারোয়ান আমাকে চেক করে তারপর বাসা থেকে বের হইতে দেয়। আমি একটা বড়লোক সম্ভ্রান্ত পরিবারে বড় হচ্ছি, ঘর থেকে বেরোয়ার সময় BMW নিয়ে চলি, কিন্তু আমার জীবন যে কেমন করে কাটতেছে এটা না স্যার কাউরে বোঝানো যাবে না, এটা আমি জানি আর আমার উপরের আল্লাহ জানে। আমি তখন বললাম আলো ঠিক আছে, কিন্তু আমি তো হুট করে তোমার কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না, তবে আপাতত এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবো। ও আমাকে বলে তাহলে স্যার আপনি এটাই করেন, আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দেন এবং প্রয়োজনে আপনি আমাদেরকে একটা ঘর ভাড়া করে দেন। আমি আর ছেলেটার নাম হচ্ছে রবিন, বলে আমি আর রবিন একসাথে থাকবো, ও আসবে এখানে, আমরা দুজনে একসাথে থাকবো, অ্যাটলিস্ট আপনি স্যার এই হেল্পটুকুন করেন। আমি বললাম এটা তোমার আম্মা জানলে হয়তো আমাকে আস্ত রাখবে, আমাকে মেরে ফেলবে, তারপর আমি মৃত্যুকে ভয় করি না, যদি তোমার মতো একটা মানুষের এই উপকারটুকুনও করতে পারি তাহলে ভিতরে অনেক ভালো লাগবে। আমি যখন বাসায় গেলাম এবং যাওয়ার পরে চিন্তা করতেছি কোথায় তারা আমি ঘর ভাড়া করে দিব, এবং আমি নিজেই তো খুব কষ্ট করে টানা পড়ার মাঝে আছি, তারা ঘর ভাড়া করে দিব। এখন তাদের তো কোনো জব নাই, ছেলেরও কোনো চাকরি নাই, মেয়েরও কোনো চাকরি নাই, ওরা দুজনেই বাসা থেকে পালাবে, ওদের খাওয়া দাওয়া করাইতে হবে, ঘর ভাড়া দিতে হবে, বিশাল একটা চাপ আমার উপরে চলে আসবে। এরপরও চিন্তা করছি যে না আমি তো দুমুটো খাচ্ছি, ওদেরকেও দুমুটো খাওয়ার ব্যবস্থা করে দিব। মনটা হঠাৎ করে দাতা হাতেম তাইয়ের মতো হয়ে গেল, একটু বিশাল হয়ে গেল। এরপরে আমি তখন আলোর জন্য আমাদের ওই এলাকাতে, আমরা যে এলাকাতে থাকি সেই এলাকাতে কম দামি টিন সেটের একটা বাসা ভাড়া করি। একদিন স্কুলের ফাঁকে আমি আলোকে নিয়ে বাসাটা দেখাই, ছেলেটাকেও দেখাই। ছেলেটা আলোর বয়সী ছিল, একই রকম দেখতে, দুজনে খুবই সুন্দর ছিল। তো ছেলেটা বলতেছে ওর পরিবারের কাছে যাবে আসবে বা কাউরে বুঝতে দেবে না ও যে আলোকে বিয়ে করছে, SSC পরীক্ষার পরে দেন ও তখন আলোকে নিয়ে একসাথে ওদের বাড়িতে উঠবে, এটাও বলেছিল। তো এবার আমি বাসাটা ভাড়া করলাম আর মনে মনে চিন্তা করতেছি আলোর বাবা মা যে পরিমাণে ডেয়ারিং, তারা এক কথায় বলতে গেলে ঢাকার ঢন, আমাকে কিন্তু ওরা মেরিয়ে ফেলবে, এই কথা যদি জানতে পারে আমাকে কিন্তু আস্ত রাখবে না। এরপরও আমি তখন আস্তে আস্তে করে বাসাটা ভাড়া করলাম, কিছু অ্যাডভান্স দিলাম, দিয়ে বাসা ভাড়া করলাম। একদিন আমি আলোকে বলে দিলাম যে ঠিক আছে আজকে সকালবেলা তুমি চলে এসো। ঠিকই একদিন সকালবেলা আলো এবং ওই ছেলে দুজনে আমার এরিয়াতে চলে আসে, যেখানে ঠিকানা দেয়, এবং জামা কাপড় নিয়ে দুজনেই চলে আসে। ছেলেটা ওরকম জামা কাপড় আনে নাই, কিন্তু আলো মোটামুটি তার ভালো জামা কাপড় ব্যাগে করে নিয়ে আসে। এরপর আমি তখন করলাম কি, তারে বাসাটা যে বাসা ভাড়া করছে ওই বাসা নিয়ে গেছি। বিকালবেলা একটা কাজী ডেকে, ওভাবেই দুজনের তো আর ধরেন আপনার বয়স হয় নাই, ছেলেরও বয়স হয় নাই, মেয়েরও বয়স হয় নাই, এই জন্য আমি জাস্ট মৌখিকভাবে একটা কাজী ডেকে আপনার কাবিনটা না করে ওদের কলমা পড়ায় দিই। কলমা পড়াই দেওয়ার পরে সিরাতেই মাগরিবের পরে আমি তখন আলোদের বাসায় যাই।
যে পরিস্থিতি বোঝার জন্য। ওরা তো আর জানে না যে আমি আলোকে নিয়ে পালাইছি বা আলোকে আমি নিয়ে গেছি। ওরে বাবা, ওদের বাসায় যাওয়ার পরে মনে হলো যেন বাসা নয় একটা দোজকের আগুন। আলোর মানে দাদা যে কী করতেছে কাউকে বোঝানো যাবে না। একবার এসপিরে ফোন দেয়, একবার ডিসিরে ফোন দেয়, একবার সেনাবাহিনীরে ফোন দেয়। মানে উনি ফোনের উপর ফোন, ওনার বাসায় পুলিশ, মানে কী যে একটা অবস্থা। এবার পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নিল ড্রয়িং রুমে। আমি তো অবাক। আর আমি যদি এখানে নাও আসতাম তাও কিন্তু বড় বিপদে পড়ে যেতাম। শুধু বাঁচার জন্যই কিন্তু এখানে এসেছি। যথারীতি পুলিশ আমাকে ড্রয়িং রুমে ডেকে নিল এবং ডেকে নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনার নাম কি? আমি বললাম যে নিয়াজ। বলে, আপনার সাথে যে আপনাকে আলোকে পড়াইতেন, আলোর কারোর সাথে কোনো সম্পর্ক, রিলেশন, প্রেম, ভালোবাসা এই টাইপের কোনো কিছু আছে কি, কখন আপনার কাছে মনে হয়েছিল? আমি বললাম যে না, এরকম কোনো কিছু মনে হয়নি। আর ও তো ওর পার্সোনাল বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো শেয়ার করতো না। আমি যদি ওর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাইতাম, ও এটাকে ইগনোর করে যেত, ও আমাকে বলতো না। তো সেখানে আরেকজন অফিসার ছিল, উনি বলে যে দেখেন, আপনিও একটা ইয়াং ছিল, ও একটা ইয়াং মেয়ে, আপনি ওকে পড়াইতেন, আপনার সাথে ওর বয়সের ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, ও অবশ্যই কিছু না কিছু আপনাকে বলেছে। আর যদি কিছু না কিছু নাও বলে থাকে, ওর আকার ইঙ্গিতে আপনি কি বুঝেছেন? তখন আমি বললাম যে স্যার, আমি বেশি দিনই দেখতাম ও কান্নাকাটি করে, খুব কান্না করতো। কেন কান্না করতো এটা আমি জানতাম না। আমি ম্যাডামকেও বলেছিলাম এবং ম্যাডামও তখন ওরা বকাঝকা করছে। পরে ওর মাকে ডাকলো, ডেকে বলে আলো নাকি সবসময় কান্না করতো, কেন কান্না করতো? তো ম্যাডাম তখন বানায় একটা মিথ্যা বলে যে ও তো পরীক্ষা দিতে চাইতো না, ও পড়াশোনায় ভালো না, ও মোটেও পড়াশোনায় ভালো না, পরীক্ষা দিতে চাইতো না। আমি ওরা বলছি পরীক্ষা দেওয়াই লাগবে, পাস করিস ফেল করিস পরীক্ষা দে। তো ও বলতেছে যে না, ও পরীক্ষা দিবে না। আমি ওকে জোর করে পরীক্ষা দেওয়াচ্ছিলাম বা সার আনছিলাম ওরা পড়ানোর জন্য, এই জন্য ও কান্নাকাটি করতো। আমি ওর মায়ের মুখের দিকে তাকায় আছি, হাইরে জন্মদাতা মাও কি এমন হতে পারে? অনেকক্ষণ পরে তখন সেখানকার ডিউটি অফিসার আমাকে বললো যে ঠিক আছে স্যার, আপনি চলে যান, আমরা হয়তো ইনকোয়ারির জন্য, তদন্তের জন্য যে কোনো সময় আপনাকে ডাকতে পারি, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা লিখে দিয়ে যান। এবার আমি আমার বাসার অ্যাড্রেস লিখে দিলাম। দেওয়ার পরে আমি তখন বললাম, ম্যাডাম আমি তো চলে যাব, আমি কি কালকে আবার আসবো? উনি বলে আপনার বেতন চলবে, আপনি প্রতিদিন মাগরিবের পরে আসবেন, আপনার বেতন মিস নেই। আমার মেয়ে না থাকলে কি হয়েছে, আপনি আসবেন। তা আমি বললাম আমি আইসে কী করবো, আপনার মেয়ে তো নয়। উনি বলে আপনি আসবেন, আমি আপনাকে আমার ছেলের মতো দেখি, আপনি আসবেন। তাই আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমি আসবো এবং আসার জন্য চেষ্টা করব। এইটা বলেই ধরেন আমি আলোদের বাসা থেকে বিদায় নিয়ে আমি ডিরেক্টলি চলে গেলাম ওই ছেলের ওখানে। বাপরে বাপ, এদিক দিয়ে ওদের বাসায় এত কেয়ামত, এমন কেয়ামত থেকে কেয়ামত শুরু হয়ে গেল। আর ছেলে মেয়ের জন্য ফুল আয়না বাসরঘর তৈরি কইরা, মানে এলাহি কাণ্ড। আমি তখন বললাম যে ব্যাপার কি, তোমরা যেভাবে আনন্দ ফুর্তি করতেছো, আর আমি তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। ওই মহিলা তো আমাকে মেরেই ফেলতো এবং আমাকে বলছে আমি তোমাকে পড়াই বা না পড়াই, আমি প্রতিদিন যেন ওই বাসায় যাই। আর আরেকটা বড় কথা হচ্ছে, পুলিশ আমাকে বাসার অ্যাড্রেস নিয়ে গেছে, আমার বাসার অ্যাড্রেস নিয়ে গেছে এবং বলছে যে তদন্তের জন্য যে কোনো সময় হয়তো আমাকে ডাকতে পারে, আমি যেন পুলিশের ডাকে সাড়া দিয়ে থানায় চলে আসি। আলো সত্যি মনে আমি বিপদে পড়তে যাচ্ছি। ও বলে স্যার, আল্লাহ আপনাকে সেভ করবে, আপনি আমাকে সেভ করছেন, আপনি স্যার ভয় পাইন না, আল্লাহই আপনারা বাঁচাইব। এরকম করে আমাকে কথা বললো। আমি বললাম ঠিক আছে, দেখি আল্লাহ আমারে বাঁচাই কিনা, নাকি আমি মারাই যাই। এমন করেই সেদিন তাদের বাসরঘর হলো। তোদের বাসরঘর করবে, বিশ্বাস করেন কেন জানি আমার ভিতরটা খুব কষ্ট হচ্ছিল যে আমি তোকে ভালোবাসতাম, হয়তো ভালোবাসি কথাটা কখনো বলা হয়নি, কিন্তু আমার তো ওরে পছন্দ হতো বা ওরে আমি পছন্দ করতাম। এই অবস্থার ভিতরে ও অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললো, মানে ভিতরে মোটামুটি একটু ভালো লাগা কাজ করতো। এরকম করেই তখন ওদের বাসরঘর হয়ে গেল, মানে বাসরাত কাটলো এবং বাসরাত কাটার পরে দেন আমি তখন আমার মতো করে বরাবর মানে ওদের বাসায় যাইতেছি, ওদের পরিস্থিতি বুঝতেছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় 8 থেকে 10 দিনের মতো কেটে যায়। 8-10 দিন কেটে যাওয়ার পরে মানে একটা পর্যায়ে হলো কি, মানে কোনো কথা নাই বার্তা নাই। আমি কিন্তু ওদের বাসায় যাইতাম, প্রতিদিন বিকালে যাইতাম। একদিন বিকেলবেলা যাওয়ার পরে, এটা প্রায় আলোর বিয়ে হয়ে যাওয়ার 10-15 দিন পরের কথা বলতেছি, 10-15 দিন পরের ঘটনা। ওদের বাসায় গেলাম এবং বাসায় যাওয়ার পরে ওর মা ওই দিন আমার সাথে খুব মিষ্টি করে ব্যবহার করতেছে, খুব ভালো ব্যবহার করতেছে এবং মানে কেমন যেন আমার প্রতি উনি অনেকটা ভালো হয়ে গেছে, এতটাই ভালো হয়ে গেছে যা বলার মতো না। আমি তখন বললাম যে কী ব্যাপার, এতটা ভালো হয়ে গেল আমারে? তখন বলতেছে যে স্যার আমি জানি আমার মেয়ে সম্ভবত আপনার সাথে কোনো বিষয় শেয়ার করেছে, তার দাদার বিষয়ে বা তার পরিবারের বিষয়ে কোনো কিছু বলেছে আপনাকে। আমি বললাম যে না না না, আমাকে এই ধরনের কোনো কিছু বলে নাই, আর এই সমস্ত কোনো কিছু আমি জানিও না। পরে বলতেছে যে না, আমার কাছে মনে হয় আপনাকে বলেছে। আমি বললাম না না না, এরকম কিছু বলে নাই। এইভাবে ধরেন আপনার 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেছে, 1.5 থেকে 2 মাসের মতো প্রায় কেটে গেছে। 1.5-2 মাস পরে আলো একদিন আমারে বলতেছে, স্যার আমার রবিন তো বাসা থেকে খুব প্রবলেমে আছে, ওর বাবা মা মনে হয় ওকে ডাউট করে ফেলছে, ও যে আমাকে বিয়ে করছে। আমি বললাম এখন তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন তো রেজাল্ট আউট হওয়ার বাকি আছে, এখন তো রবিন তোমাকে নিয়ে যেতে পারে, এখন তো তোমার আর কোনো টেনশন নেই, তো রবিনের পরীক্ষা শেষ। ও কিন্তু আবার পরীক্ষা দেয়নি, আলো কিন্তু পরীক্ষা দেয়নি।
পরে আমার বললো স্যার আপনি আজকে রবিন আসে আপনি একটু ওর সাথে কথা বললেন। তো রবিন যখন আসলো আমি রবিনের সাথে বললাম যে রবিন, এখন তো তোমার পরীক্ষা শেষ, তুমি পরীক্ষা দিয়ে ফেলছো, আমি কি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিব, তুমি কি একটা কাজ করবা? পরে বললো আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেন, আমি কাজ করব এবং কাজ করে আমি আলোকে রাখবো, এখান থেকে আমি আলোকে নিয়ে যাব। তাই আমি বললাম ভালো কথা, তা আমি তো ওরকম কোনো চাকরি ছেলেকে দিতে পারি না, কারণ ও তো আপনার মাত্র পড়াশোনা করতেছে, এই বয়সে ওকে কে বা চাকরি দিবে। এরপরও আমি তখন আমার মতো করে মানে খুঁজতে খুঁজতে একটা কলা দোকানে চাকরি পাইছি, মানে কলা বিক্রি করবো ওই দোকানে চাকরি পাইছি। পরে আমি ছেলেরে বললাম যে এমন এমন কলা দোকানে তোমার জন্য একটা চাকরি পাইছি, তুমি ওখানে চাকরি করবা কিনা? আমি বলে ঠিক আছে স্যার করবো। এভাবে 2 দিন ছেলেটা কলা দোকানে চাকরি করলো। 3 দিনের দিন ছেলের বাবা খবর পেয়ে গেছে, খবর পেয়ে ছেলের কলা দোকান থেকে নিয়ে গেছে যে ওখানে তারা কাজ করতে দিবে না। পরে আমারে বলতেছে যে স্যার আমার আব্বু তো আমাকে নিয়ে গেছে, আমাকে ওইখানে কাজ করতে দেয় না। তা আমি বললাম তুমি একটা কাজ করো, তুমি আলোকে নিয়ে পালায়া যাও, প্রয়োজনে ঢাকার বাইরে তোমরা কোথাও চলে যাও বা চিটংয়ের দিকে অন্যদিকে কোথাও চলে যাও। তুমি যদি বলো চিটংয়ে আমার একটা আত্মীয় আছে, সে আত্মীয় ঠিকানা তোমাকে দিতে পারি, ওখানে তুমি আলোকে নিয়ে চলে যাও এবং চলে গেলে পরে ওইখানে তুমি একটা চাকরি করবা, আমি তোমার একটা কাজের ব্যবস্থা করে দিব। কারণ এখানে থাকলে তো তোমার আব্বা দেখে ফেলবে বা তোমার আব্বা তোমাকে নিয়ে যাবে। এইটা বলার পরে মানে ছেলে জানি কেমন একটু অন্যরকম হয়ে যায়, মানে এই কথাটা যখন বলি তখন থেকে ও একটু অন্যরকম বলতেছে স্যার আমি আমার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি, আমি তাদেরকে ছেড়ে হঠাৎ করে কিভাবে থাকবো, আমি কি তাদেরকে ছাড়া থাকতে পারবো, আমি তো তাদের ছাড়া থাকতে পারবো না, মানে এক অন্যরকম কাজ কারবার, অন্যরকম কথাবার্তা। আমি বললাম যে ওমা এটা কেমন কথা বললা, তুমি বিয়ে করলো আজকে এত মাস পেরিয়ে গেল, আলোর বাবা মা তো অনেক শিল্পপতি ছিল, আলো সেই শিল্পপতি বাবা মাকে ছেড়ে তোমার হাত ধরে চলে আসছে, এখন তুমি এটা কী বলতেছো? ওই দিন আমার সামনে আলোর সাথে ওই ছেলেটার একটু তর্কাতর্কি হলো, মানে দুজনের এক কথায় বলতে গেলে ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে ছেলেটা তখন চলে গেছে। পরের দিন ছেলেটার আসে নাই। বিকেলবেলা আমি আলোর বাসায় গেলাম, বললাম কী হয়েছে, রবিন আসছে? বলে না স্যার রবিন তো আসে নাই, ও মনে হয় আমার উপর রাগ করে আসে নাই, আপনি একটু ওর বাড়িতে গিয়ে বাসায় গিয়ে খবর নেন তো, আসতেছে না কেন। আমি এর আগে কিন্তু ছেলের বাসায় কখনোই যাইনি। ওই দিন ছেলের বাসায় গেলাম, ও মানে এই দিনের পরের দিন বিকেলবেলা ছেলের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ছেলের আব্বাকে বললাম যে আপনার ছেলে কোথায়? ওমা এটা বলাতেই ওর বাবা আমার সাথে দুর্ব্যবহার, উনি আমাকে আগ থেকেই চিনে, খারাপ ব্যবহার, আমাকে বলো তোর আমি পুলিশে ধরাই দিব, তুই চিনিস আমাকে, মানে এক অন্যরকম অবস্থা। আমি তো ব্যর্থ হয়ে আলোর কাছে ফিরে আসলাম যে আলো ওর বাবা তো এরকম করছে। এখন আলো কান্না করে বলতেছে ওর বাবা মনে ওকে নিয়ে গেছে, ওর বাবা মনে ওকে লুকায় ফেলছে, এটা করছে ওইটা করছে, মানে এক অন্যরকম অবস্থা। এখন এই দিক দিয়ে আমি বিপদে পড়ছি, ছেলের আর খুঁজে পাওয়া যাইতেছে না, ছেলে কোথায়, মানে আমি আর যে ছেলেরে পাই না। পরে ছেলের একটা বন্ধু ছিল, নাম হচ্ছে হীরা, মানে একটা ছেলে ছিল, এ আবার ছেলেটার বন্ধু, ওই ছেলেটার আমি আবার চিনতাম। তা আমি একদিন হীরারে জিজ্ঞেস করলাম যে হীরা মানে রবিনের কোনো খোঁজ খবর আছে, রবিন কই আছে? বলে স্যার রবিন তো ইচ্ছা করে হারায় গেছে, যে ইচ্ছে করে হারায় যায় তার কি আর খুঁজে পাওয়া যায়? আমি বললাম কি বললা, রবিন ইচ্ছে করে হারাই গেছে কেন? পরে বলে স্যার রবিন তার বাবারে সব কিছু জানাই দিছে এবং সে তার বাবারে বলছে আপনি নাকি জোর করে তার কাছে আপনি আলোরে বিয়ে দিছেন, জোর করে দিছেন, ও ইচ্ছে করে করে নাই। ওর বাবারে সব কিছু বলছে, বলার পর ওর বাবাই ওকে লুকায় ফেলছে। আমি তখন বললাম ও আল্লাহ, বলো কি? বলে হ্যাঁ, এবং রবিন আর ওর বাবা একই। রবিন ঠিক কোথায় আছে এটা একমাত্র বলতে পারে মানে রবিনের বাবা, এছাড়া অন্য কেউ বলতে পারে না। আপনি যদি রবিনের আব্বাকে জিজ্ঞেস করেন তাহলেই তিনি বলতে পারবে। আমি বললাম রবিনের আব্বা তো আমার কোনো কিছু বলবে না, আমি ওনাকে জিজ্ঞেস করে তো লাভ নাই। তারপর বলে যে স্যার আসলে আমি এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না। এবার আমি পড়ে গেলাম বিপদে। এভাবে 3 থেকে 4 দিন কেটে গেল, আলোর খাওয়া নাই দাওয়া নাই, ও ঘুমায় না, প্রচুর কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, আমি এখন কি করব, কোথায় যাব, মানে এরকম একটা অবস্থার মধ্যে আমি তখন আলোকে বললাম আলো তুমি একটা কাজ করো, যেহেতু রবিন হারায় গেছে তোমার রবিনকে খোঁজার দরকার নাই, ছেলেটা ভালো না এতই তো আমি বুঝতে পারছি, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও, যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে আর টেনশন না করে তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও এবং তুমি তাদের কাছে চলে যাও, তুমি সেখানেই ভালো থাকবা। ও আমাকে বলে স্যার আমি মরে যাব, আমি জীবন দিয়ে দিব, আমি আত্মহত্যা করব, তারপরেও আমি কখনোই আমার বাবা মায়ের কাছে ফিরে যাব না, আমি কখনোই আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবো না, কেননা আমার দ্বারা সম্ভব না। আমি বললাম এবার বিপদে। এভাবেই 3 দিন 4 দিন কেটে গেল। আলোর অবস্থা দেখে আমি তখন রবিনের বাবার কাছে ডিরেক্টলি গিয়ে আমি রবিনের বাবারে বললাম মেয়েটা অনেক ভালো ছিল, মেয়েটা বাসা থেকে পালায় আসছে ছেলেটার সাথে, আপনি কীভাবে পারলেন ছেলেটারে লুকিয়ে ফেলতে, আপনি ছেলেটা কোথায় আছে বলেন, মেয়েটা খাওয়া দাওয়া করে না, মেয়েটা মারা যাবে। উনি আমাকে বলে তুই যে আমার ছেলেকে বিয়ে করাইলি আমার জিজ্ঞেস করলি, আমাকে জিজ্ঞেস করছিলি? আমি বললাম দেখেন ছেলে মেয়ে দুজনকে ভালোবাসে, এখন এই বয়সে ছেলেকে বিয়ে করাইতেছে, এখন ছেলে তো মানে আর রাজি হইতো না, আপনাকে বললে কি আপনি রাজি হইতেন? পরে বলে আমার অনুমতি চান, আমার ছেলের বিয়ে করাইছস এটাই অন্যায়, যদি পিঠ বাঁচাতে চাস, যদি বাঁচতে চাস তাহলে চুপ থাক, ওই মেয়েরে তুই বিয়ে কর, আর না হলে আমি
মেয়ের মায়ের কাছে গিয়ে বলবো যে মেয়ে তোর কাছে আছে, এরপরে তোর কী অবস্থা হবে ভেবে দেখেছিস? আমি তখন পড়ে গেলাম বিপদে। উনি আমাকে উল্টো ব্ল্যাকমেল করার মতো কথা বলতেছে। আমি তখন বললাম, আঙ্কেল আপনি তো আমাকে উল্টে বিপদে ফেলাইতেছেন। উনি বলে, হ্যাঁ তুই যদি মনে করিস বিপদ তাহলে বিপদ। আমি তখন আর কোনো উপায় বুদ্ধি পাইলাম না, না পাই আমি তখন কি করব, আমার মাথায় তখন কোনো কিছুই আর আসতেছিল না। আমি একরকম পাগলের মতো হয়ে গেছি, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই এমন একটা অবস্থা। এর ভিতরে আমি আলোরে গিয়ে বললাম যে আলো, এমন এমন কথা রবিনের বাবা বলতেছে তোমাকে আমি বিয়ে করার জন্য, এবং মানে এটা রবিনের বাবা বলতেছে, নইলে বলতেছে যে আমি রবিনের যদি খোঁজাখুঁজি করি তাহলে রবিনের বাবা ডিরেক্টলি তোমার আম্মার কাছে গিয়ে বলবে যে আমি তোমাকে বাসা থেকে নিয়ে আসছি। এ বলার পর আলো তখন আমার দিকে তাকে চিৎকার করে বলতেছে, না স্যার ভুলেও আর রবিনের খুঁজতে যায়েন না। রবিনের বাবা যদি আমার মাকে বলে দেয় যে আপনি আমাকে নিয়ে আসছেন, আমার মা আমাকেও মেরে ফেলবে, আমার মা আপনাকেও মেরে ফেলবে। আমি তখন বললাম, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ও আমাকে বলতে চায় যে স্যার যেভাবেই হোক যে করেই হোক আমি আপনার পায়ে ধরি, হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি আমাকে একটা গার্মেন্টসে চাকরির ব্যবস্থা করে দেন। আমি একটা গার্মেন্টসে চাকরি করব, একটা গার্মেন্টসে চাকরি করে আমি খাবো, আমি তারপর আমার বাসায় ফিরে যাব না। আমি রবিন যেহেতু চলে গেছে আমি আর রবিনকেও চাই না, আপনি আমাকে একটা গার্মেন্টসে চাকরি ঠিক করে দেন। আমি তখন বললাম, আলো তুমি ধনির দুলালি, তুমি কি জানো যে গার্মেন্টসে চাকরি করা কত কষ্টের? তুমি কখনোই গার্মেন্টসে চাকরি করতে পারবা না। শুধু শুধু এসব কথা বলে লাভ নাই। হয় তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, না হলে তুমি অন্য কোনো একটা কাজ করো। আর ও আমাকে বলে যে স্যার অন্য কাজ কি করব, আমি পতিতালয়ে চলে যাব, আপনি আমাকে পতিতা হতে বলতেছেন? আমি তখন বললাম, আলো না আমি তোমাকে পতিতা হইতে বলতেছি না, কিন্তু আমি চিন্তা করতেছি কিভাবে কি করব। এরকম করে আমি আরও 2 দিন কেটে গেল। 2 দিন পরে ও তখন বলতেছে ও বাসার বাইরে যাবে কাজ খোঁজার জন্য। পরে একদিন আমি কাগজে লিখে দিয়ে আসছে যে লিখলাম যে আলো, রবিনের বাবা যেটা বলেছে সেটা কি তুমি করবা, এটা একটা কাগজে লিখে দিয়ে আমি চলে আসছি। পরের দিন ওরে দিয়ে আমি কাগজটা দিয়ে চলে আসছি। পরের দিনও যাওয়ার পর আমার বলে, স্যার রবিনের বাবা কি বলছিল? আমি তখন চুপ করে আসছি। আমার বলেন না রবিনের বাবা কি বলছিল? আমি বললাম, রবিনের বাবা তো বললো যে হয় তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসার জন্য, না হয় তোমাকে আমি বিয়ে করার জন্য। ও তখন নিচের দিকে তাকায় বলে, আপনি কি আমার মতো একটা মেয়েকে বিয়ে করবেন? এমন করে আমি তখন বললাম, আলো কিছু মনে করো না, একটা কথা বলি, যেদিন প্রথম তোমাকে তোমাদের বাসায় পড়াইতে গেছি ঠিক সেদিনই না তোমাকে আমার ভালো লেগেছে। আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালো রাখতে চাই, আর তাই আমার ভালোবাসার কথাটা বলার আগেই তুমি রবিনের কথা আমাকে বলে দিয়েছো, যার জন্য আমি তোমার ভালো থাকাটা চেয়েছি। যুদ্ধ করে ফাইটিং করে তোমাকে আমি রবিনের বুকে এনে দিয়েছি যেন রবিন তোমাকে ভালো রাখে। তো ও আমাকে বলতেছে যে সত্যি আমি না আপনাকে বুঝতে পারি নাই, আপনি আমাকে বিয়ে করলে আমি সত্যি অনেক খুশি হব এবং আমার জীবনের 16 কলা পূর্ণ হবে। আমিও না আপনাকে পছন্দ করতাম, কিন্তু আপনি যেহেতু বলেন নাই আমিও আর বলার সাহস পাই নাই। রবিনকে আমার প্রথম থেকেই সন্দেহ লাগতেছিল, মনে হচ্ছিল রবিন আসলে ভালো না, কিন্তু এরপর আমি রবিনকে বিশ্বাস করেছিলাম এবং রবিনকে বিশ্বাস করে রবিনের হাত ধরেই বিশেষ করে পালিয়ে আসছিলাম। আমি বললাম, না তুমি রবিনের হাত ধরে পালিয়ে আসো নাই, তুমি আমার হাত ধরে পালিয়ে এসে রবিনের কাছে গিয়েছো। আমাকে বলে, স্যার আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? আমি বললাম, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ও বলে, ঠিক আছে তাহলে আপনি খুব দ্রুত এই কাজই রাখেন, আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি। ওই সময় আমি তখন সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমি তাকে বিয়ে করব, কিন্তু তার তো ওরকম কোনো কাগজপত্র নাই, জন্ম নিবন্ধনের কাগজও নাই, কোনো কিছুই নাই। এরপরও আমি অনেক দৌড়াদৌড়ি করে তার জন্ম নিবন্ধনের কাগজ বের করি এবং বের করার পরে আমি তাকে বিয়ে করি সেই ঘরেই রাখি যে ঘরে তার সাথে রবিন থাকতো, ওই ঘরেই রাখি, তার কাছে যাই, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, আমরা দিব্যি অনেকটা ভালো আছি। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল। এরই মাঝে আলোর মা তখনও কিন্তু আলোকে খুঁজে বেড়াচ্ছে, আলো কোথায় গেল না গেল তখন উনি আলোকে খুঁজতেছে। এই অবস্থার মধ্যে যাওয়ার পরে আমি তখন একটা পর্যায়ে আমার পরিবারকে আস্তে আস্তে করে বিষয়টা জানাতে শুরু করলাম। আমার পরিবার তখন আস্তে আস্তে বিষয়টা জানতে পারছে যে আলোর সাথে আমার একটা সম্পর্ক বা আমি আলোকে বিয়ে করছি। আমার মা তখন প্রথম বিষয়টা জানে, জানার পরে আমার মা তখন আমার বড় বোনকে বিষয়টা জানায়। আমার বড় বোনকে জানালে পরে আমার বড় বোন তখন আমাকে বলে যে নিয়াজ এরকম এরকম ঘটনা, আম্মা বলতেছে এটা কি সত্যি? আমি তখন আমার বড় বোনকে বললাম যে হ্যাঁ আম্মা যেটা বলতেছে এটা সত্যি, এমন এমন ঘটনা। আমার বোন তখন বলতেছে তাহলে ওখানে রাখলি কেন? আমি বললাম মেয়ের পরিবার তো খুব খারাপ, কি করে না করে বুঝি না, এজন্য লুকায় রাখছি। আমার বোন বলে আজকে এত বছর হয়ে গেছে, এটা নিয়ে আর ঝামেলা হবে না, একটা কাজ কর মেয়েটা তুই বাড়িতে নিয়ে আয়। এরপর আমি তখন আলোকে নিয়ে আমার বাড়িতে আসছি, এই প্রথম আলোকে নিয়ে আমি বাড়িতে আসছি এবং বাড়িতে আসার পরে আলো তখন আমার সাথে দিব্যি তার সময়গুলো অনেক ভালো কাটাচ্ছিল। আমরা দুজনে ঘুরতাম ফিরতাম, খাওয়া দাওয়া করতাম, আনন্দ ফুর্তি করতাম। তখন আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করি, তার পাশাপাশি টিউশনি করি এবং আলোকে নিয়ে বেশ সুখে আছি। তখনও আলোর মা আলোকে খুঁজে বেড়াচ্ছিল। এরকম করে করে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 20 থেকে 25 দিনের মতো আমরা দিব্যি ভালো সময় কাটালাম।
ওর সাথে আমি খুব ভালো আছি। দেখতে দেখতে আমার মা বলে একটা সন্তান নিয়ে নেয়। আমার বাবা মাও কিন্তু আলোকে পছন্দ করেছে। আলো যথেষ্ট পরিমাণে নম্র, ভদ্র এবং খুব ভালো একটা মেয়ে ছিল, যার কারণে আব্বা আম্মাও বললো যে তুই তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নে। আমি তখন বাচ্চার জন্য ট্রাই করতেছি এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে তখন প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাচ্চা আসে। ওর পেটে বাচ্চাটা যেদিন আসে এর পরদিন থেকেই না, মানে বাচ্চার খবর আমরা যেদিন পাই তার পরদিন থেকেই ও তখন আমাকে বারবার বলতেছিল যে আমাকে বলে যে আমাকে মনে হয় রাতের বেলায় কে জানি ডাকে, আমি রাতে ঘুমোতে পারি না, কে জানি এসে আমাকে ডাকে, আমি এরকম একটা জিনিস উপলব্ধি করি। আমি তখন বললাম যে তুমি কি বলো, এরকম জিনিস উপলব্ধি করো? বলে হ্যাঁ। এমন করে সময়গুলো কাটতে আমি তখন মারে বললাম যে মা, আলো তো বলতেছে এরকম ও রাতের বেলায় ঘুমোতে পারে না, রাতের বেলায় শুইলে নাকি ও স্বপ্ন দেখে অদৃশ্য কিছু একটা জিনিস ওর উপরে আসতেছে, ওকে অ্যাটাক করতেছে, বা এরকম খারাপ জিনিস ও স্বপ্ন দেখে। আমার মা তখন বলে দেখ, আসলে বড় বিষয় হচ্ছে এরকমটা হতেই পারে, যেহেতু ওর পেটে বাচ্চা আসছে ওর উপরে খারাপ জিনের নজর পড়তে পারে, এটা কোনো বিষয় না, আমরা এটা দেখতেছি। তো একটা কাজ কর, মেয়েটার একটু পর্দা করে চলতে বল, নামাজ কালাম পড়তে বল। তা আমি ওরে নামাজ কালাম পড়াইতাম, পর্দা করতাম, এইভাবে আরও সপ্তাহখানিক কেটে গেল। আমার মাও একটা চাকরি করতো তখন, বাবাও তো দোকান করে, ওরা আসলে ওরকম করে সময় পাইতো না। এইভাবেই কিছুদিন পরে আলো হঠাৎ করে আমার উপর কেন জানি একটু চড়ে যাচ্ছিল, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি ঝামেলা, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে ও এরকমটা কেন করতেছে। আমি বললাম আলো তুমি এরকম করো কেন, একটু শান্ত হও, একটু স্বাভাবিক জীবনে আসো না। ও আমার সাথে এরকম ঝগড়া ফাইটিং করে যাচ্ছে, এবং এইভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে ও হঠাৎ করে আমাকে বলে আমি তোর সংসার করবো না, আমি তোর সাথে থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। মানে হঠাৎ করে ও কেন এরকম করতেছে, কী কারণে করতেছে আমি জানি না। তো যেদিন আমি ওকে একটা কবিরাজের কাছে নিয়ে যাব, আমাদের একটা কালীগাছা কবিরাজ আছে, অনেক নাম করা কবিরাজ ময়মনসিংহের, আমি ওনার কাছে নিয়ে যাব ওকে। যেদিন নিয়ে যাব তার আগের দিনে ও করছে কি, বিকেলবেলা আমার মাকে নাকি বলছে যে আম্মু আমি একটু নিয়াজের কাছে যাও। আমি তখন কোচিং করাই, বলে আমি একটু কোচিংয়ে নিয়াজের কাছে যাও, এই কথা বলে বেরোইছে, ও আর আসে নাই। ঘরে আসার পরে মারে বললাম যে মা এমন ঘটনা। মা বলে না, ও তো তোরে খুঁজতে গেছে কোচিংয়ে। আমি বললাম আমারে যদি খুঁজতে কোচিংয়ে যায় তাহলে ও কোথায় যাবে? আমি ঘর থেকে বেরোইয়া মাত্র আমাদের মানে রাস্তাটার মধ্যে আসছি, হঠাৎ করে দুই পাশ থেকে সাদা পোশাক পরিহিত কিছু লোক এসে আমাকে হুট করে ধরে ফেলে, হ্যান্ডকাপ করাই ফেলে। আমি তখন বলতেছিলাম যে আমার অপরাধ, বলো তোর অপরাধ থানায় গেলে বুঝবি। এই থেকে আমাকে থানায় নিয়ে যায়, এবং থানায় নিয়ে যাওয়ার পরেই প্রচুর পরিমাণে টর্চার করে আমার উপরে, মানে এতভাবে মারে যা বলার মতো না। আমার আব্বা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমাকে প্রায় 8 মাস পরে, একদিন 2 দিন নয়, টানা 8 মাস আমি জেলে থাকি। আমার শিক্ষা জীবন শেষ, পড়াশোনা শেষ, আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। 8 মাস পরে আমার আব্বা আম্মা তখন আমাকে জেল থেকে বের করে আনে। আব্বা আম্মা জেল থেকে বের করে আনার পরে আমি জানতে পারি যে আলো নিজেই তার বাড়িতে চলে গেছে, এবং তার বাড়িতে গিয়ে সে আমার কথা বলে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে পুলিশ আমাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। আমার বাবা মা দুজনেই বলতেছে আলো খারাপ, আলো ডেয়ারিং খারাপ, এরকম মেয়ে হতে পারে না, ও ভীষণ রকমের খারাপ একটা মেয়ে। কিন্তু আমার মনে একটা প্রশ্নই বারবার জাগে, আমি এতদিন ধরে আলোকে চিনি, আলোর সাথে আমার এত মধুর একটা সম্পর্ক, এত ভালো একটা সম্পর্ক, কই আমি তো কখনোই আলোর মাঝে এরকম খারাপ কিছু দেখি নাই। আলো তো আমাকে অনেক ভালোবাসতো, আমি তো এরকম আলোর মাঝে কখনোই দেখি নাই। তাহলে আলো হঠাৎ করে এরকম একটা খারাপ সিদ্ধান্ত কেন নিল, কেন আমার বিপক্ষে গিয়ে ওর মায়ের আশ্রয় নিল, বাবার আশ্রয় নিল, কেন হঠাৎ করে ও চেঞ্জ হয়ে গেল, আমি কিছুই বুঝতে পারি না। তো আমি কোচিংয়ে তখন ওইখান থেকে আসার পরে আমি অন্য একটা বাসায় একটা টিউশনি নেই, প্রথম আর কি, পরিবার তো চলে না। ওই সময় আমার আব্বার দোকানের ব্যবসাও শেষ, অনেক টাকা লোন করছে, ঋণ করছে, এগুলো করে অনেক কষ্টের পর আমাকে ছুটে আনছে। পরে একটা বাসায় একটা মেয়েরে পড়াইতাম, ক্লাস 3-তে পড়তো মেয়েটা। মেয়ের মারে আমি একদিন বিষয়টা জানাইলাম। ওর মা তখন আমাকে বলতেছে যে আমার কাছে মনে হয়েছে মেয়েটা যে হঠাৎ করে অন্য কিছু স্বপ্ন দেখতো, মেয়ের মা কোনো মেয়েরে কালো জাদু করে ফেললো না তো? আমি বললাম যে কালো জাদু করছে কিনা তা তো জানি না, বলে তুমি একটা কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করো যে হঠাৎ করে মেয়েটা কেন চেঞ্জ হয়ে গেছিলো। একটা কবিরাজের কাছে গেলে কবিরাজ তোমাকে সঠিক সিদ্ধান্ত দিবে। আমি ওই আন্টির সাথে তখন কথা বলার পরে আমাদের যেই ময়মনসিংহ কালীগাছা কবিরাজ আছে, আমিও কবিরাজের বাড়িতে যাই। একদিন কবিরাজের বাড়িতে যাই, যদিও আব্বা আম্মা এসব করার জন্য আমাকে মানে প্রচুরভাবে নিষেধ করেছে, মানা করেছে। এরপর আমি ওই কবিরাজের বাড়িতে যাই। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজকে আমি সব কিছু জানাই। জানানোর পরে তিনি বলে যে মেয়ের মা মেয়েকে কালো জাদু করেছে, শুধু কালো জাদু করে নাই, কালো জাদু করে তোমার কাছ থেকে নিয়ে মেয়েকে তার দাদার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে।
আমি বললাম কালো জাদু কিভাবে করলো, এতদিন করলো না, হঠাৎ করে কেন করলো? বলে দেখো, কালো জাদু সবাই করতে পারে না, সব কবিরাজরা ব্ল্যাক ম্যাজিক করতে পারে না, এগুলো খুব রেয়ার কিছু আছে যারা পারে। মেয়ের মা বহুদিন ধরে এরকম খুঁজতেছিল ভালো একটা কবিরাজ ধরে মেয়েটাকে আনা যায় কিনা, তবে শেষ পর্যন্ত উনি একটা ভালো কবিরাজের সন্ধান পেয়েছে, সেই কবিরাজ দ্বারাই মেয়েকে কালো জাদু করছে। যখন থেকে মেয়েটা রাতের বেলায় স্বপ্নে দেখতো যে ভয়ঙ্কর একটা লোক তার কাছে আসে বা তাকে ডাকে, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই তোমাদের উচিত ছিল মেয়েটাকে একটা আমার কাছে নিয়ে আসা বা একটা কবিরাজের কাছে নেওয়া। কিন্তু তখন তোমরা সেটা না নিয়ে তোমরা অবহেলা করেছো, যে অবহেলার পরিপ্রেক্ষিতে মেয়ের মা সবশেষ মেয়েকে কালো জাদুতেই মেয়েকে এই ঘর থেকে বের করে নিয়ে গেছে। মেয়ে জিন দ্বারা ঘর থেকে বেরিয়ে গেছে, মেয়ের বাড়িতে চলে গেছে এবং মেয়েকে অলরেডি তার দাদার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। আমি তখন বললাম হুজুর, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবার নাম এটা, মার নাম এটা। বলে চিনি আমি তোমাকে, তুমি তো আগেই বলেছো। আমি বললাম যে দেখেন, আমি ওকে ভালোবাসি, আমাকে ফিরে পেতে চাই। বলে হ্যাঁ, এই মেয়েটাও তোমাকে ভীষণ রকমের ভালোবাসে, কিন্তু মেয়েটা এখন যা করতেছে কোনোটাই তার ইচ্ছাই করতেছে না। সে যখন জানতে পারবে যে এগুলো তাকে কালো জাদু করে করানো হয়েছে বা তার উপর যখন কালো জাদুর প্রভাবটা উঠে যাবে, তখন সে তোমার কাছে এমনিই চলে আসবে। আমি বললাম যে ও এখন কোথায় আছে? বলে ঢাকাতেই আছে, ওর বাবা মায়ের আন্ডারে আছে, ওকে ওর দাদার কাছে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ওইখানেও আছে। আমি তখন বললাম যে আমি ওকে পেতে চাই। উনি বলে দেখো, ওকে পাওয়াটা এত সহজ নয়, ওকে পাওয়াটা তোমার জন্য অনেক কঠিন, এতে অনেক বেশি টাকা পয়সা লাগবে, এত টাকা পয়সা তুমি দিতে পারবে না। তখন আমি বললাম যে যেভাবেই পারেন, যে করেই পারেন, আপনি আলোকে আমার বুকে এনে দেন। আলোকে পাওয়ার জন্য যদি আমার একটা কিডনিও বিক্রি করতে হয়, আমি তাও করতে রাজি আছি। উনি আমাকে বলেন না, কিডনি বিক্রি করে টাকা দিয়ে তুমি ওই মেয়ের আলোরে আনতে পারবে না, এটা যদি করতে হয় তবে 15 থেকে 20 লাখ টাকা লাগবে। আমি বললাম 15-20 লাখ, এই টাকা আমি কোথায় পাবো? উনি বলে হ্যাঁ, এত টাকা যদি ম্যানেজ করতে পারো তবেই আমার কাছে আইসো, আমি কিছু একটা করব। আমি তখন ওনার বাড়ি ছাড়লাম না, আমাদের যে গ্রামের বাড়ি আছে ময়মনসিংহের, ওইখানে যাইতাম। ওইখানে যাইতাম, আমার কাকারা আছে, তাদের বাড়িতে যাইতাম এবং দিন রাত মিলিয়ে আমি কবিরাজের বাড়িতে বসে থাকতাম, কালীগাছা কবিরাজের বাড়িতে বসে থাকতাম। একমাত্র আপনিই পারেন আমার আলোকে আমার কাছে ফিরিয়ে আনতে, আপনি যেভাবেই পারেন আলোকে আমার কাছে এনে দেন। আমি প্রতিনিয়ত ওনার কাছে কান্নাকাটি করি যে মেহেরবানি করে আপনি এনে দেন, আপনি পারবেন। উনি আমাকে বলে যে দেখো, আমার দ্বারাই পসিবল না, বা আমি এটা করতে পারবো না, তুমি ভুল বুঝতেছো, আমি পারবো না। আমি তারপরও ওনাকে বারবার বিরক্ত করে যাচ্ছিলাম যে না, শুধু একমাত্র আপনিই পারবেন, আপনি আমার আলোকে আমার কাছে এনে দেন। এরকম করে প্রায় 1.5 মাসের মতো ওনার ঘর বারে আমি ছাড়ি নাই, ওনার বাড়ির সামনে শুয়ে থাকতাম, উঠানে শুয়ে থাকতাম। 1.5 মাস পরে তিনি একদিন আমাকে ডেকে নিয়ে আমাকে বলে যে নিয়াজ, দেখো, তোমার আলোকে আমি তোমার কাছে ফিরিয়ে দিব, কিন্তু এই ক্ষমতা আমার কাছে নাই। এই টাকা হইলে আমি অন্য একটা কবিরাজ দ্বারা কাজটা করাই দিতাম, এই কাজটা আমি করতে পারবো না। তবে আমি সেই কবিরাজের সাথে কথা বলেছি, তোমার বিষয়ে জানিয়েছি, জানানোর পরে কবিরাজটা কিছুটা তোমার উপরে সদয়বান হওয়ার পরে সে তোমাকে একটা খালের সন্ধান দিয়েছে। ওই খালের পানিতে এক গাছ খালের পানিতে একটা গাছের শিকড়ে, একটা গাছের শিকড় কেটে আলোর ছবি এবং তার দাদার ছবি একসাথে দিয়ে পেঁচিয়ে ওর মা সেই পানিতে ফেলে দিয়েছে। এটা তোমাকে খুঁজে বের করে এনে দিতে হবে, এবং এটা যদি তুমি বের করে আমার কাছে এনে দিতে পারো তবে আমি ওই কালো জাদুটা কাটতে পারবো। আমি তখন বললাম কি বলেন আপনি, একটা খালের মধ্যে এটা ফেলে দিছে? খাল তো আর ছোট না, খাল তো বিশাল বড়, তো এই বিশাল খালের ভিতরে আমি কিভাবে এটা খুঁজে পাবো? উনি বলে হ্যাঁ, এটা খুঁজে পাওয়াটা তোমার জন্য খুব কঠিন, এটা জিন দ্বারা আনতে হয়, আর জিন দ্বারা আনতে হয় বলেই এতগুলো টাকা লাগে। তো তুমি যেহেতু টাকাগুলো দিতে পারবা না, এটা তোমারই খুঁজে আনতে হবে। আমি বললাম যে দেখেন, এটা আমি খুঁজে আনবো কিভাবে, আপনি আমাকে একটু বলেন। উনি বললেন আমি তোমার শরীরে একটা তাবিজ পেঁচিয়ে দিব, একটা সময় আমি তোমাকে বেঁধে দিব, এই সময়ের ভিতরে তুমি ওই দিঘিতে যাবা এবং দিঘিতে যাওয়ার পরে তুমি সেখানে ডুব দিবা, দিঘি বলতে খালে যাবা, খালে যেয়ে ডুব দিবা, ডুব দেওয়ার পরে তুমি এই জিনিসটাকে পাবা। এটা যেখানেই থাকে এটা তোমার সামনে আসবে, পেলে পরে এটাকে তোমার উঠিয়ে আনতে হবে। আমি তখন বললাম তাহলে তো এটা কোনো বিষয় না, এটা তো একেবারে সোজা একটা বিষয়। খালে আমি ঝাঁপ দিব, আপনার তাবিজ পরে ঝাঁপ দেওয়ার পরে এটা যদি আমার সামনে পড়ে আমি এটাকে উঠে নিয়ে আসবো, এটা তো অনেক সহজ। উনি বললেন না, তুমি যতটা সহজ মনে করতেছো এটা অতটা সহজ না, এই কাজটা করতে গেলে তোমার মৃত্যুও হতে পারে, তুমি মারাও যেতে পারো, কারণ এটা পাহারা দিচ্ছে অনেকগুলো ভয়ঙ্কর জিন। তুমি যখন এটা উঠে আনতে যাবা তখনই তুমি জিনের আক্রোশ হয়ে যাবা এবং জিনেরা তোমাকে ওখানে মেরেও ফেলতে পারে। আমি বললাম আপনি কি বলেন, জিনেদের আক্রোষ্ট হবো? বলে হ্যাঁ, ওখানে অনেক জিনেদের আক্রোশ হয়ে যাবে এবং জিনেরা তোমাকে পানির নিচে হয়তো মেরেও ফেলতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস তুমি এটা বের করে আনতে পারবা। তুমি যদি বলো এই রিস্ক তুমি নিবা, তবে আমি তোমার জন্য তাবিজ তৈরি করব। তাবিজ তৈরি করার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না। তবে আমি বারবার বলি এটা কোনো সহজ কাজ না, এটা বড্ড কঠিন একটা কাজ এবং এই কাজে সফলতা আনা অনেক কঠিন। তুমি ভেবে দেখো যে তুমি পারবা কিনা। আমি বললাম হুজুর, এটা যতই কঠিন হোক, যাই হোক, আমি এটা করতে পারবো।
উনি বলে ঠিক আছে তুমি অমুক দিন আইসো, আইসা আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাইও। আমি আর ঢাকায় ব্যাক করি নাই, আমার কাকার বাড়িতেই থেকে গেলাম এবং তার 4 দিন পর ওনার বাড়িতে গেলাম। দেন উনি আমাকে তাবিজটা দিল, আমার হাতে বেঁধে দিল। হাতে বেঁধে দিয়ে আমাকে একটা দিন তারিখ বলে দিল যে অমুক দিন অমুক খালে, খালের নামও বলে দিল এবং ওই খালে আমি যাতে পড়ি। এটা ঢাকার মধ্যে একটা খাল, আমি নামটা ঠিক নাই বলি, কারণ ঢাকার সবচেয়ে বেশি কালো জাদু ওই খালের মধ্যেই নাকি করা হয়, উনি আমাকে বলেছিল। তো সেই ডেট অনুযায়ী আমি তখন ঢাকায় আসছি। আমার আব্বা আম্মা তো আমাকে গালাগালি করে শেষ যে তুই কেন এই কাজ করতেছিস। আমার আব্বা আম্মা কিন্তু কাকার মাধ্যমে জানতে পারছে যে আমি এগুলো করতেছি। আব্বা আম্মা আমাকে বারবার মানা করছে, এইসব করা ভালো হয় নাই তোর, এসব তুই কেন করবি, তুই একটা ভালো ফ্যামিলির ছেলে, আমরা তোকে দেখে শুনে আরেকটা বিয়ে করাবো। তা আমি আরেকটা বিয়ে করবো না, মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে না, আমি যেভাবেই হোক আমি আলোকেই ফিরিয়ে আনবো। এরপর উনি আমাকে তাবিজ পরিয়ে দিল, দিন তারিখ বলে দিল। একদিন রাত 1টা বাজে আমি তখন রওনা দিলাম আমার ওই গন্তব্যের উদ্দেশ্যে। আমি সেই খালের পাড়ে গেলাম। খালের পাড়ে যাওয়ার পরে চারদিকটা গুটগুটে একেবারে অন্ধকার ছিল। ভাবলাম মনে হয় আজকে আমার মৃত্যু হয়ে যাবে, আমি হয়তো আর বাঁচব না। এরপরেও ভয়কে জয় করে আমি তখন খালের পানিতে ঝাঁপ দিলাম। খালের পানিতে ঝাঁপ দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে খালের পানির নিচের দিকে চলে যাচ্ছিলাম। অনেকটা নিচে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে আমি অনেক বড় একটা বিশাল পাথর দেখতে পেলাম। মানে মনে হলো যেন পাথরটা নিচ থেকে আমার দিকে ধেয়ে আসতেছে। আমি কিন্তু তখনও নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমি কিন্তু পানির নিচে। এমতো অবস্থায় আমি তখন আস্তে আস্তে করে আরও নিচের দিকে নামতে শুরু করলাম। আরও নিচের দিকে যখন নামতে শুরু করলাম, মানে পাথরটা ভেদ করে যখন নিচের দিকে নামলাম, তখন আমার কাছে মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারতেছি। এদিকে পানির ভিতরে মনে হলো যেন আমি নিঃশ্বাস নিতে পারতেছি এবং আমি মোটামুটি একটা জায়গার মধ্যে গিয়ে, মানে পানির নিচে, খালের নিচে একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইলাম। উপরের দিকে তাকায় দেখতেছি পাথরটা আমার উপরে পড়তেছে, বাট আমি সরতে পারতেছি না, ডাইনে যেতে পারতেছি না, বামে যেতে পারতেছি না। পাথরটা মানে খুব জোরে এসে আমার মাথার মধ্যে আঘাত করে। আমি জায়গার মধ্যে শুয়ে পড়ি, বাট আমি জ্ঞান হারাই নাই। আমি এরপরে ডাইনে বামে খুঁজতেছি এবং একটা পর্যায়ে আমি আমার বাম হাতের দিকে এই জিনিসটাকে দেখতে পাই। একটা গাছের মানে একটা লাঠির মতো এটার মধ্যে কি জানি পেঁচিয়ে রাখা, আমার কাছে এটাই মনে হলো। আমি তখন পাশে গিয়ে ওইটা ধরলাম এবং ধরার পরে শুধু এটা ধরছি এটুকুই মনে আছে। এটা ধরার পর আমি সেখানেই, মানে আর কোনো কিছু আমার মনে নেই, এবং আমি শুধু এটা ধরছি এটুকুই মনে আছে। এরপর যখন আমার জ্ঞান ফিরার পরে আমি দেখতে পাই আমি একটা হসপিটালে এবং আমি খুব মারাত্মক অবস্থার ভিতরে আছি। এখানে 3জন লোক আছে, মানে আমার বাবা আছে, মা আছে, আমার বড় বোন আছে। হসপিটালে আমি পুরো মৃত্যু শয্যায়, মানে আমি বাঁচবো এটা কেউ বলে নাই। আমার 2 হাত 2 পা ভাঙা, আমার হাত 2টা ভেঙে ফেলছে, পা 2টাও ভেঙে ফেলছে, মানে উল্টা করে ভেঙে ফেলছে, এমন এক অবস্থা। তো আমি তখন এখানেই কান্না করতেছি এই অবস্থার মধ্যে এবং এরকম করতে করতে অনেকগুলো দিন আমি হসপিটালে ছিলাম। অনেকগুলো দিন না, প্রায় 8-9 মাসের মতো আমি হসপিটালে ছিলাম। থাকার পরে আমার 2টা হাত মোটামুটি ঠিক করা হয়েছে, মানে 2টা হাতের মধ্যে রড ঢুকিয়ে কোনোভাবেই ঠিক করা হয়েছে, কিন্তু পাগুলো আর ঠিক করা হয়নি। একটা প্লাস্টিকের পা লাগিয়েছে এবং আরেকটা পা পুরো ভাঙা। লাঠির উপর ভর করে প্রায় 8 থেকে 9 মাস পরে আমি হসপিটাল থেকে তখন আমার বাড়িতে আসি। হসপিটাল থেকে বাড়িতে আসার পরে 8 থেকে 9 মাস পরে, বাড়িতে আসার কিছুদিন পরে আমার বোন একদিন আমারে বলতেছে, তুই ওই নদীতে ঝাঁপ দিছিলি কেন খালে? আমি কিছুই বলি নাই। পরে আমি বললাম, আমার বোন আমাকে বলে বল না কেন ঝাঁপ দিয়েছিলি। আমি তখন ওই কবিরাজের কথা বললাম যে কালীগাছা কবিরাজ আমাকে এটা বলছে। আমার বোন বলে, তাইলে তুই কি জিনিসটা পাইছিলি? আমি বললাম হ্যাঁ পাইছি। এটা ধরার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ওখানে আমারে বলতেছে এটা তো আমার কাছে আছে। আমি বললাম তোমার কাছে আছে? এটা তুমি কি বলতেছো? আমার বোন বলে হ্যাঁ, তোরে সকালবেলা কিছু মানুষ ওই নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পাইছে। অজ্ঞান অবস্থায় পাওয়ার পরে তোরে আইনা তারা হসপিটালে ভর্তি করাইছে, ওই হসপিটালে, এবং ওখানকারই একটা লোকের হাতে এই জিনিসটা ছিল। এবং সেই লোকটা বলল, তোরে যখন অজ্ঞান অবস্থা ওখানে পাইছি, এটা নাকি তোর হাতের মধ্যে ছিল, তখনও কিন্তু তোর হাত ভাঙা। লোকটা পাইয়া হসপিটালে তোরে ভর্তি করানোর পরে আমরা যখন আসছি আমাদের হাতে এটা দিয়ে দিছে। আমি বললাম তো ওখানে ভর্তি করানোর পরে তারা তোমারে কীভাবে পাইলো, তোমাদেরকে কীভাবে পাইলো? পরে বলতেছে ওইখানে তোর ভাইয়ের, মানে তোর দুলা ভাইয়ের এক বন্ধু হসপিটালে চাকরি করে, উনি হসপিটাল রিসেপশনে চাকরি করে, তোকে দেখা মাত্রই উনি চিনে ফেলছে এবং চিনে ফেলে আমাদেরকে সাথে খবর দিয়েছে। আমরা গেছি, মা গেছে, আমি প্রথম গেছি। যাওয়ার পরে যে 3টা লোক তোকে নিয়ে আসছিল, উনি আমার হাতে এটা দিয়ে বললো আপনার ভাইকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে অমুক জায়গায় এবং হাতের মধ্যে এটা পাইছি। আমি তখন বললাম এটা কই? আমার বোন বলে আমি এটা রেখে দিয়েছি। আমি বললাম বোন রে, তোর পায়ে ধরে তুই আমাকে এটা দে। আমার বোন তখন আমাকে এটা দিল। দেওয়ার পরে আমি আমার বোনকে নিয়ে তখন ময়মনসিংহ আবারও রওনা দিলাম। যাওয়ার পরে কালীগাছা কবিরাজ আমাকে দেখে চিনতে পারে না, আমাকে বলে তুমি বাইচে আসো? আমি বললাম বেঁচে আছি। বলে তোমার তো বেঁচে থাকার কথা না, তোমার তো অনেক আগেই মরে যাওয়ার কথা।
আমার বোন তখন বলল, আমার ভাইটারে কি পাগল বানাইছেন, দেখেন তো এটা দিয়ে কিছু করা যায় কিনা। উনি বলে, তুমি 7 রাজার ধন নিয়ে আসছো, এটা তো সহজ কোনো ব্যাখ্যা ছিল না, তুমি আমাকে বিরক্ত করতেছো, জ্বালাইতেছো, আমার ঘর বাড়ি ছাড়ো না, এই জন্য আমি তোমাকে এটা দিয়েছি, কারণ আমি জানি তুমি মারা যাবা, তুমি যে বেঁচে আসছো এটা আল্লাহর কাছে শতকপালের ভাগ্য, তুমি আমাকে এই জিনিসটা দিয়ে যাও আর তুমি তোমার বাড়ি চলে যাও, খুব কয়েকদিনের ভিতরে 21 দিনের মধ্যে এই মেয়েটা তোমার বাড়ি চলে আসবে। 21 দিনের মধ্যে মেয়েটা তোমার বাড়ি চলে আসবে এবং মেয়েটা বাড়িতে আসলে তুমি তার নিয়ে আর সংসার করবা, তবে সাবধান, তার একটু ভালোভাবে রাখো, আর আশা করি এরপর থেকে তারা কোনো কালো জাদু করলে এটা তার শরীরে লাগবে না, তুমি যাও। আমার বোন আমার গাড়ির মধ্যে বসে বলতেছে, নিয়াজ, তোরে আব্বা মা পড়াশোনা করাইছে, তুই এত পড়াশোনা করলি, এরপরও তুই এরকম বোকা হইলি, একটা মেয়ের জন্য তুই নিজের জীবনটা এইভাবে বাজি ধরলি, তুই তো মারা যাইতি রে। আমি বললাম, হ্যাঁ আপু, আমি মারা যাইতাম, হয়তো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে ফিরে আসছি, আমি কিন্তু বাঁচতাম না। আমার বোন বলে, সত্যি তোরে আল্লাহ বাঁচাইছে, আচ্ছা ঠিক আছে চল বাড়ি চল। বাড়িতে আসছি, আসার 18 দিনের মাথায় ও হঠাৎ করে আমাদের বাড়িতে 18 দিনের মাথায় আমার বোন আব্বা আম্মাকে বলে দিছে, আপনার কিছু বললেন না, মেয়ে যদি আসে ওর সাথে মেয়েরই বিয়ে করাই দিয়েন। আমার আব্বা আম্মা বলে, মেয়ের বাবা মা তো মেয়েরা পাইলে ওর ক্ষতি করবে। আমার বোন বলে, মেয়ে যদি আসে আপনারা নিয়ে আসকে আর মেয়েরা আমার বাসায় পাঠাই দিয়েন, বাকিটা আমি ব্যবস্থা করব। ঠিকও চলে আসছে, আইসা আমার জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি ও বলে যে ও কই ছিল ও জানে না, মানে আমার বাসা থেকে চলে যাওয়ার পরে ও কই ছিল ওর কিছুই মনে নেই, ও আমার নাকি রাস্তায় খুঁজতেছিল, ওর যে ওর দাদার সাথে বিয়ে হয়েছে, সংসার করছে, এর কিছুই ওর মনে নেই। আমি তখন বললাম, ও তখন আমার বলতেছে যে এর কোনো কিছুই ওর মনে নাই। যাই হোক, এরপরে আমি ওরে পাওয়া মাত্র আমার মা তখন করলো কি, ওরে নিয়ে আমার বোনের বাড়িতে পাঠাই দিচ্ছে। বোনের বাসায় গেছি, বোনের বাসায় যাওয়ার পরে আমার বোন বললো, তোরা আবার বিয়ে কর, পরে আবার বিয়ে করাই দিল। আমি তখন ওরে নিয়ে থাকতেছি, আলহামদুলিল্লাহ একটা সুখের জীবনে তখন আমি পৌঁছে গেলাম, ওর সাথে সংসার করতেছি, একসাথে থাকতেছি, খুব ভালো আছি। আর ওর বাবা মাকে আর কতটুকু খুঁজতেছে না খুঁজতেছে সেটা কিন্তু আর আমি জানি না, এবং ওইদিকে কোনো খবরও নেই। ওর বাবা মা আমাদের বাসায় কিন্তু আর আসে নাই, কী হয়েছে না হয়েছে আমি জানি না, ওকে নিয়ে আসি। এভাবে প্রায় আরও 8-9 মাসের মতো কেটে গেল। আমার পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলছে ওখানে যাওয়ার পরে। 8-9 মাস হয়ে গেল, ওর পেটে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ওই মুহূর্তে আমি তখন আমার দুলাভাইয়ের দোকানে বসতাম, দুলাভাই যে মাছ বিক্রি করে, দুলাভাইয়ের মাছ বিক্রির দোকানে বসতাম, ওখানে কাস্টমার আসতো, মাছ বিক্রি করতাম, দুলাভাইয়ের সাথে এমন করেই চলতেছি। তো সংসারে মোটামুটি অভাবই ছিল, ভালো ভালো অভাব ছিল। এভাবেই তার সাথে আমার সময়গুলো কাটতে কাটতে একটা সময় ও পুনরায় আবারও প্রেগনেন্ট হয়। তো হওয়ার পর আমার একটা মেয়ে সন্তান হয়। তখন আমি বোন জামাইয়ের দোকানে কাজ করি, উনি আমাকে কিছু টাকা দেয়, আলো আমার বোনের সাথে আছে। হঠাৎ করে আলোর চাহিদা বাড়তে শুরু হয়ে গেল, আলোর চাহিদা বাড়তে শুরু হলো, আলোর এটা লাগবে, আলোর ওইটা লাগবে, মানে বিভিন্নভাবে ওর প্রচুর চাহিদা। এখন ওর এই চাহিদা তো আমি আর মেটাতে পারি না। বোনের মাছের মানে বোন জামাইয়ের মাছের দোকানে কাজ করি, বেতন কয় টাকায় বা পাই, যে টাকা বেতন পাই তা দিয়ে তো আসলে নিজেও চলতে পারি না। এভাবে ওর এটা লাগবে, ওর ওইটা লাগবে, এই জিনিসগুলো কীভাবে আমি পূরণ করবো? আমি তো আর পূরণ করতে পারি না, আমি তো এই জিনিসগুলো পূরণ করতে পারি না। আমার বোন তখন ওরা মার্কেটে নিয়ে যেত, এটা ওইটা কিনে দিত, এবং এরকম করতে করতে কিনা আমার বোন ওরা রাগ করে বলেই ফেললো যে, আলো তোমার তো চাহিদা থাকা ঠিক না, তোমার তো চাহিদা থাকা ঠিক না, তুমি এত চাহিদা কেন রাখতেছো? তোমার স্বামী তো ওরকম ইনকাম করে না যে তোমার এত চাহিদা রাখতে হবে। আমার বোনের সাথে ঝগড়া লেগে গেছে, ঝগড়া লেগে আমার বলতেছে আমি তোমার বোনের বাসায় থাকবো না। তখন আমার মেয়েটা হয়েছে, আমি বললাম, ও আমার বললাম আমি তোমার বোনের বাসায় থাকবো না, আমি আলাদা ভাড়া থাকবো, আমাকে আলাদা বাসা ঠিক করে দাও। এখন ও আলাদা বাসা যেরকম চাচ্ছে এরকম ভাড়া তো আমি দিতে পারবো না। আমি ওর বোনেরা কান্নাকাটি করে বললাম যে, বোন রে, আলাদা বাসা ঠিক করে দিও, ওরা আলাদা বাসায় থাকুক, আমি তো চলতে পারবো না, তুই ওরা আলাদা বাসা ঠিক করে দিও, চলে গেলে আমি মরে যাবো। আমার বোন তখন কী করে, আমার দুলাভাইয়ের কাছ থেকে টাকা চুরি করে, জমিয়ে টাকা চুরি করে আমার বোন আলাদা বাসা ভাড়া করে দেয়। ওই আলাদা বাসা আমি তখন ওই নিয়ে থাকতে শুরু করি। এভাবে তাও ছিলাম, মেয়েটার বয়স তখন প্রায় 1.5 বছরের মতো। 1.5 বছরের মাথায় ও আমাকে বলে আমি আমার আম্মুর সাথে যোগাযোগ করবো, আমার আম্মুর কাছে যাব। তাই আমি বললাম, তুই তোমার আম্মুর কাছে গেলে তোমার আম্মু আমাকে মেরে ফেলবে, তোমার আম্মু তো আমাকে আস্ত রাখবে না, তুই তোমার আম্মুর কাছে যেও না। ও আমাকে বলতেছে, তাহলে কি আমি না খেয়ে মরে যাব? আমি কি না খেয়ে মরে যাব? আমি আমার আম্মুর কাছে যাব না? আমি বললাম, হ্যাঁ তুমি তোমার আম্মুর কাছে যাও, কিন্তু তোমার আম্মু তো আমাকে আস্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে। বাট ওরা আমি আটকাইতে পারলাম না। ওর আম্মুর সাথে গেল, আম্মুর সাথে যোগাযোগ শুরু করলো। আমি জানলাম ওর আম্মু আমার উপর কোনো অ্যাকশন নিল না, কিছু নিল না। এইভাবেই কিছুদিন ও আর আমার বাসায় আসে না। না আসার পরে ওদের বাসার একটা লোককে দিয়ে একদিন আমাকে একটা লেটার পাঠায়। লেটারটা হচ্ছে একটা ডিভোর্স লেটার। ও আমাকে ডিভোর্স দিয়ে দেয় এবং একটা ডিভোর্স লেটার ও আমাকে পাঠায়। আমার বোন লাস্টকে যখন বিয়ে করাইছিল ওই ডিভোর্স লেটারটা দিয়ে দেয়। তো ডিভোর্স লেটারটা দেওয়ার পরে আমি তখন লেটারটা হাতে পেয়ে আমার বোন আমাকে বলে যে, জীবন যার জন্য বাজি ধরলি সেই তোকে পঙ্গু বানায় চলে গেল, যার জন্য পঙ্গু হইলে সে তোকে পঙ্গু অভিশাপ দিয়ে চলে গেল, মানে যার জন্য চুরি করলি সে তোকে চোরের মানে
অপবাদ দিয়ে তোর জীবন থেকে চলে গেছে। তারপর ও আমার এখান থেকে চলে যাওয়ার পরে ওর দাদার সঙ্গে পুনরায় আবার কি হয় না হয় জানি না, তবে আমি এটুকুন জানি যে ও দেশে নাই, দেশের বাইরে আসতে আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে। ও চলে গেছে আপনার 2006 সালের দিকে। 2006-এর পরে আজকের এই সময়টা পর্যন্ত আমি আর বিয়ে শাদী করি নাই। এখন আমার বোনজামাইয়ের দোকানে আমি এখনও আছি, বোনজামাইয়ের দোকানে কাজ করি, ভাগ্নিরা আছে, ভাগিনা আছে, ওদের সাথে আমার সময় কাটে। নিজের জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। এখন নিশিরাতের একমাত্র সঙ্গী আপনার গল্পগুলো শুনে ভালো লাগে এবং সেখান থেকে আমার গল্পটা আমি আপনাকে জানালাম। আপন ভাই, আমার আদি অন্ত কিছুই নেই। আমার বেঁচে থাকাটা এক অন্যরকম যুদ্ধ। এখন শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও। আল্লাহ নিঃশ্বাসটা নিলে পরে আমি বেঁচে যাই। আমার করুণ গল্পের কথাটা আমার করুণ ইতিহাসটা আমি আপনার কাছে তুলে ধরেছি। যদি মনে করেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন তাহলে করতে পারেন, আমি আপনার কাছে ঋণী থাকবো। আমার মতো যাতে কেউ এরকম একটা মানুষের ভালোবাসার নেশায় না পড়ে। পৃথিবীতে টাকার নেশা, সম্পত্তির নেশা, সমস্ত নেশা কাটতে পারলেও কারো মায়ার নেশা কেটে ওঠা অতটা সহজ নয়। আমি সে মায়ার নেশায় পড়েছিলাম, আর ওই মায়া আজ আমাকে এই পথে এনে দাঁড় করিয়েছে। এক কথায় বলতে গেলে আমি এখন ভিক্ষুক। আমার বোন যদি আমাকে না খাওয়াইতো আমার ভিক্ষা করিয়ে বাঁচা লাগতো। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন এবং আমার গল্পের মাধ্যমে অন্যকে সতর্ক করবেন। আজ আমি একটা কথাই বারবার বলি, আমার বারবার একটা কথাই মনে হচ্ছে, আলোর মা যা করেছে আলো আমার সাথে ঠিক তাই করেছে। একদিন আলো আমাকে বলেছিল যে ওর মা ওর বাবাকে ছেড়ে চলে আসছে কারণ ওর বাবার ইনকাম ছিল না বলে। সবশেষে সে আলো আমাকে ছেড়ে গেল আমার ইনকাম নাই বলে। আমি আলোকে সব বলেছিলাম, ওকে কীভাবে কালো জাদু কাটায় আমি ওর নিয়ে আসছি, আমি কীভাবে কালো জাদু কাটাইছিল সব বলছি। সব জেনে শুনে কীভাবে আমার জীবন থেকে চলে গেল। যাই হোক, সবশেষ আপনাকে একটা কথাই বলি, আল্লাহ আলোকে ভালো রাখুক, ওর উপর আমার কোনো অভিশাপ নাই। ও যেখানেই থাকুক ভালো থাকুক, ও আমার থেকেও বেশি হায়াত পাক, আমি মরে যাই, আল্লাহকে বাঁচিয়ে রাখুক। ওর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ছিলেন নিয়াজ হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা, জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে নিয়াজ প্রতিটা জায়গায় হেরে গেল বাস্তবতার কাছে, হেরে গেল কালো জাদুর কাছে, হেরে গেল আবেগ ইমোশনের কাছে, এবং হেরে গেল নিজের পরিবারের কাছে, নিজের স্ত্রীর কাছে, নিজের সন্তানের কাছে। নিয়াজের গল্পটা শুধু গল্পই নয়, আমি মনে করি প্রতিটা ছেলের জন্য এক শিক্ষার প্রতীক। আমরা বারবার বন্ধ করে দরজায় নক করতে থাকি যে দরজা হয়তো একদিন খুলবে, সেটা না খুলে আমরা যদি নতুন দরজার সামনে যাই সেই দরজা হয়তো একটা নকেই খুলে যেতে পারে। নিয়াজের লাস্ট কথাটা আমার খুব ভালো লেগেছে যে সত্যি আলোর মা আলোর বাবার সাথে যা করেছে ঠিক আলো তার স্বামীর সাথে তাই করে গিয়েছে। আম গাছে আমই ধরে, আম গাছে কাঁঠাল ধরে না। যাই হোক, আল্লাহ আলোকে ভালো রাখুক। আমি একই কথা বলবো, নিয়াজ ভাই যেটা বলেছে, হয় আল্লাহ তাকে হেদায়েত দান করুক, ওইটা হয়তো আমি একটু বাড়িয়ে বলতে পারি। এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, আজ এখানেই বিদায়। তবে হ্যাঁ, একটা কথা, যারা লঙ্কাইয়ের সেই মনোরম দৃশ্যটা এখনও দেখেন নাই, সেই ভূতের গলি এখনও দেখেন নাই, তাদেরকে বলবো এই গল্প শেষে ডিসপ্লেতে উঠবে, ঠিক এই জায়গাটায় উঠবে, আপনারা ক্লিক করে সেই গল্পটা দেখে নিতে পারেন। মালয়েশিয়ার লঙ্কাওয়ের সমুদ্রের ভিতরে সেই বুতুরে গুহাটা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।